আসসালামু আলাইকুম। অভিনন্দন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আদর্শ হিন্দু হোটেলের শেষ পর্বে। পাঠটি করে শোনাচ্ছি আমি ফারজানা আহমেদ। তাহলে চলুন শুরু করা যাক। পরদিন যদুবরাজ্যের সঙ্গে বেচু চক্রবর্তী কয়লাঘাটে রেলের বড় আপিসে যাইবে বলিয়া বাহির হইল এবং সন্ধ্যার পরে পুনরায় রানাঘাটে ফিরিল। বেচু যখন নিজের হোটেলে ঢুকিল তখন খাওয়া দাওয়া আরম্ভ হইয়াছে। পদ্মঝি ব্যস্তভাবে বলিল, কি হলো কর্তা? বেচু বলিল, আর কি, মিথ্যা যাতায়াত সার হলো, 2 টাকা বেরিয়ে গেল। তারা বললে, এ আমাদের হাতে নেই, টেন্ডার মঞ্জুর হয়ে বোর্ডের কাছে চলে গিয়েছে, এখন আর আপেল খাটবে না। তবে যাও, কাল হাজারের কাছে যাও। তার দরকার নেই। বারুজ্যমশাই আসবার সময় বললেন, ওর হোটেল আর আমার হোটেল একসঙ্গে মিলিয়ে দিতে, এই ঘর ছেড়ে দিয়ে সামনের মাসে ও ঘরেই। পদ্মঝি বলিল, এ কিন্তু খুব ভালো কথা। ও ছোট লোকটার কাছে না গিয়ে বারুজ্যমশাইয়ের সঙ্গে কাজ করা ঢের ভালো। পরবর্তী 15 দিনের মধ্যে রানাঘাট রেলবাজারে 2টি উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়া গেল। স্টেশনের প্ল্যাটফর্মে নতুন হিন্দু হোটেল খোলা হইল। শ্বেত পাথরের টেবিল চেয়ার, ইলেকট্রিক আলো, পাখা দিয়ে সাজানো আধুনিক ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন অতি চমৎকার হোটেলটি। হোটেলের মালিকের স্থানে হাজারের নাম দেখিয়া অনেকে আশ্চর্য হইয়া গেল। আর এটা বিশিষ্ট ঘটনা, বেচু চক্রবর্তীর পুরনো হোটেলটি উঠিয়া যাইবে এমন একটা গুজব রেলবাজারে সর্বত্র রটিল। সেদিন বিকালের দিকে হাজারে তাহার পুরানো অভ্যাস মতো চূর্ণির ধার হইতে বেড়াইয়া ফিরিতেছিল। এমন সময় পদ্মঝির সঙ্গে রাস্তায় দেখা। হাজারি পদ্মকে ডাকিয়া বলিল, ও পদ্ম দিদি, কোথায় যাচ্ছ? পদ্মঝি দাঁড়াইল। তাহার হাতে ছোট্ট একটা পাথরের বাটি, সম্ভবত কাছেই কোথাও পদ্মঝির বাসা। হাজারি বলিল, বাটিতে কি পদ্ম দিদি? একটু দম্বল, দই পাতবো বলে গোয়ালবাড়ি থেকে নিয়ে যাচ্ছি। তারপর ভালো আছো? তা মন্দ নয়। তুমি ভালো আছো ঠাকুর? এখানেই কাছে থাকো বুঝি? এ কথার উত্তরে পদ্মঝি যাহা বলিল হাজারি তাহার জন্য আদৌ প্রস্তুত ছিল না। বলিল, এসো না ঠাকুর, আমার বাড়িতে একবার এলে না হয়। তা বেশ বেশ, চলো না পদ্ম দিদি। ছোট্ট বাড়িটা, একপাশে একটা পাতকুয়া, অন্যদিকে টিনের রান্নাঘর এবং গোয়াল। পদ্মঝি রোয়াকটাতে একখানা মাদুর আনিয়া হাজারের জন্য বিছায়া দিল। হাজারে খানিকটা অস্বস্তি ও আড়ষ্ট ভাব বোধ করতেছিল। পদ্মঝি তাহার মনিব, তাহাদের এই হোটেলে সে একাধিক্রমে 7 বছর কাজ করিয়াছে। এ কথা এত সহজে কি ভোলা যায়? এমনকি পদ্মঝিকে সে চিরকাল ভয় করিয়া আসিয়াছে। আজও যেন সেই ভাবটা কোথা হইতে আসিয়া জুটিল। পদ্মঝি বলিল, পান সাজাবো, খাবে? হাজারি আমতা করিয়া বলিল, তা তা বরং একটা। পান সাজিয়া একটা চায়ের পিরিচে আনিয়া হাজারির সামনে রাখিয়া বলিল, তারপর রেলের হোটেল তো পেয়ে গেলে শুনলাম, ওখানে বসাবে কাকে? ওখানে বসাবো ভাবছি বংশীর ভাগ্নে সেই নরেনকে মনে আছে? সেই তাকে। মাইনে কত দেবে সেসব কথা এখনো ঠিক হয়নি। ও তো আমার এই হোটেলে খাতাপত্র রাখে, দেখাশোনা করে, বড় ভালো ছেলেটি। তা ভালো। চক্রবর্তী মশাইয়ের শরীর ভালো আছে? কদিনও থেকে আর যেতে পারেনি। হোটেল চলছে কেমন? হোটেল চলছে, তা মন্দ নয়। তবে আমি কি বলছিলাম জানো ঠাকুর, কর্তামশাইকে রেলের হোটেলে একটা অংশ দিয়ে রাখো না তুমি, তোমার কাজের সুবিধা হবে। হাজারি এই প্রস্তাবের জন্য প্রস্তুত ছিল না। একটু বিস্ময়ের সুরে বলিল, কর্তা কী করে থাকবেন? ওর নিজের হোটেল। সেই জন্য ভাবনা হবে না, সে আমি দেখব। কি বলো তুমি? এখন আমি কোনো কথা দিতে পারবো না পদ্ম দিদি, তবে একটা কথা আমার মনে হচ্ছে, তা বলি। রেল কোম্পানি যখন টেন্ডার নেয় তখন যার নাম লেখা থাকে তার ছাড়া আর কোনো লোকের অংশ থাকতে দেবে না হোটেলে। হোটেল তো আমার নয়, হোটেল রেল কোম্পানির। ঠাকুর, একটা কথা বলবো? তুমি এখন বড় হোটেলওয়ালা, অনেক পয়সা রোজগার করে শুনি, কিন্তু আমি তোমার সেই হাজারি ঠাকুরই দেখি। তুমি এসো আমাদের হোটেলে আবার। হাজারি বিস্ময়ের সুরে বলিল, চক্রবর্তী মশাইয়ের হোটেলে রাত্রে? সে মনে মনে ভাবিল, পদ্মদিদির মাথা খারাপ হয়ে গেল নাকি, বলে কি? পদ্ম কিন্তু বেশ দৃঢ় সুরেই বলিল, সত্যি বলছি ঠাকুর, এসো আমাদের ওখানে আবার। কেন বলো তো পদ্ম দিদি, এ কথা তুললে কেন? তবে বলি শোনো, তুমি এলে আমাদের হোটেলটা আবার জাগবে। এমন ধরনের কথা হাজারি কখনো পদ্মঝির মুখে শোনে নাই। সেই পদ্মঝি আজ কি কথা বলিতেছে তাহাকে। হাজারি গলিয়া গেল। সে ভুলিয়া গেল সে যে একজন বড় হোটেলের মালিক।
পদ্মদিদি তাহার মনিবের দরের লোক। তাহার মুখের কথা যেন হাজারের জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। এই আশায় যেন সে রানাঘাটে এতদিন রেলবাজারে এত কষ্ট করিয়াছে। অন্য লোকে হাজার ভালো বলুক, পদ্মদিদির ভালো বলা তাদের চেয়ে অনেক উঁচু, অনেক বেশ মূল্যবান। কিন্তু পদ্ম যাহা বলিতেছে তাহা যে হয় না, একথা সে পদ্মকে কি করিয়া বুঝাইবে? যখন সে গোপালনগরের চাকরি ছাড়িয়া পুনরায় চক্কতি মশাইয়ের হোটেলে চাকরি লইয়াছিল, তখন উহারা যদি তাহাকে না তাড়াইয়া দিত, তবে তো নিজ হোটেলে খুলিবার কল্পনাও তাহার মনে আসিত না। উহাদের হোটেলে পুনরায় চাকরি পাইয়া সে মহা সৌভাগ্যবান মনে করিয়াছিল নিজেকে। কেন তাহারা উহাকে তাড়াইল? এখন আর হয় না। এখন সে নিজে মালিক নয়, কুসুমের টাকা ও অতসীমার টাকা হোটেলে খাটিতেছে। তাহার উন্নতি অবনতির সঙ্গে অনেকগুলি প্রাণীর উন্নতি অবনতি জড়ানো। নিজের খেয়াল খুশিতে যা তা করা এখন আর চলিবে না। টেপির ভবিষ্যৎ দেখিতে হইবে। টেপি আর নরেন অনেক দূর আগাইয়া আসিয়াছে, আর এখন পিছানো চলে না। হাজারি পদ্মজির মুখের দিকে দুঃখ ও সহানুভূতির দৃষ্টিতে চাহিয়া বলিল, আমার ইচ্ছে করে পদ্ম দিদি, কিন্তু এখন আর যাওয়া হয় কি করে তুমিই বলো। পদ্ম যে কথাটা না বুঝে তা নয়, সে নিতান্ত মরিয়া হইয়া এই কথাটা বলিয়া ফেলিয়াছিল। হাজারি কথার সে কোনো জবাব না দিয়া ঘরের মধ্যে ঢুকিল এবং কিছুক্ষণ পরে একটা কাপড় জোড়ানো ছোট্ট পুটলি আনিয়া হাজারির সামনে রাখিয়া বলিল, পড়তে চান তো? পড়ে দেখো না। হাজারি পড়িতে জানে না তা নয়, তবে ও কাজে সে খুব পারদর্শী নয়। তবু পদ্মদিদির সম্মুখে সে কি করিয়া বলে যে সে ভালো পড়িতে পারে না? পুটুলি খুলিয়া সে দেখিল খান কয়েক কাগজ ছাড়া তার মধ্যে আর কিছু নাই। পদ্মজি তাহাকে বিপদ হইতে উদ্ধার করিল। সে নিজেই বলিল, কখানা হ্যান্ডনোট, তা সব শুদ্ধ 700 টাকার হ্যান্ডনোট। কর্তাকে আমি টাকা দিই যখন দরকার হয়েছে তখন। নিজের হাতের চুড়ি বিক্রি করি, কানের মাকড়ি বিক্রি করি, ছিল তো সব। যখন এই স্থিরই ছিলাম, 2খানা সোনা দানা ছিল তো অঙ্গে। হাজারে বিস্মিত হইয়া বলিল, তুমি টাকা দিয়েছিলে পদ্মদিদি? দেইনি তো? কার টাকায় হোটেল চলছিল এতদিন? যা কিছু ছিল সব ওর পেছনে খুইয়েছি। কিছু টাকা পাওনি? পেটে খেয়েছি আমি, আমার বোনজি, আমার এক দেওর পো। এই পর্যন্ত পয়সা যে একেবারে পাইনি তা নয়, তবে কত আর হবে তা। বোনজির বিয়েতে কর্তামশাই 100 টাকা দিয়েছিলেন। সে আজ 7 বছর আগের কথা। 400 টাকার সুধোদর কত হয়? টাকা অনেক দিন দিয়েছিলে? আজ 9 বছরের উপর হলো। এই 100 টাকা ছাড়া একটা পয়সা পাইনি। কর্তামশাই কেবলই বলে আসছেন, একটু অবস্থা ভালো হোক হোটেলের, সব হবে, দেব। ওকে আগে থেকে জানতে নাকি? না রানাঘাটে আলাপ? সেসব অনেক কথা ঠাকুর। উনি আমাদের গাফুলের নবলার চক্কতিদের বাড়ির ছেলে। ওর বাবার নাম ছিল তারাচাঁদ চক্কতি। বড় ভালো লোক ছিলেন তিনি, অবস্থাও ভালো ছিল তার। আমাদের কর্তা হচ্ছেন তারাচাঁদ চক্কতের বড় ছেলে। লেখাপড়া তেমন শিখেননি। বললেন রানাঘাটে গিয়ে হোটেল করব। পদ্ম কিছু টাকা দিতে পারো? দিলাম টাকা। সে আজ হয়ে গেল। হাজারি ঠাকুরের মনে কৌতূহল জাগিলেও সে দেখিল আর অন্য কোনো প্রশ্ন পদ্মদিদিকে না করাই ভালো। গ্রামে এত লোক থাকিতে তারাচাঁদ চক্কতের বড় ছেলে তাহার কাছে টাকা চাহিল কেন? সেই বা টাকা দিল কেন? রানাঘাটে বেচুর হোটেলে তাহার ঝিগিরি করা নিতান্ত দৈবাধীন যোগাযোগ না পূর্ব হইতেই অবলম্বিত ব্যবস্থার ফল। এসব কথা হাজারি জিজ্ঞাসা করিলে তাহাকে দোষ দেওয়া যাইত না। কিন্তু হাজারির বয়স হইয়াছে, জীবনে তাহার অভিজ্ঞতা হইয়াছে কম নয়। সে এই বিষয়ে কোনো প্রশ্ন না করিয়া বলিল, হ্যান্ডনোটগুলো তুলে রেখে দাও পদ্মদিদি, ভালো করে, সব ঠিক হয়ে যাবে, টাকা তোমার হয়ে যাবে, এগুলো রেখে দাও। পদ্মজি রকম এক ধরনের হাসি হাসিয়া বলিল, ওসব তুলে রেখে কি করব ঠাকুর? ওসব কোনো কালে তামাদি হয়ে ভূত হয়ে গিয়েছে, পরে দেখো না ঠাকুর। হাজারে অপ্রতিভ হইয়া শুধু বলিল, ও, যা ছিল কিছু নেই ঠাকুর, সব হোটেলের পিছনে দিয়েছি। আর কি আছে এখন হাতে? ছাই বলতে রায়ও নাই। শেষের কথাগুলি পদ্মজি যেন আপন মনেই বলিল, বিশেষ কাহাকেও উদ্দেশ্য করিয়া নহে। হাজারি অত্যন্ত দুঃখিত হইল। পদ্মজির এমন অবস্থা সে কখনো দেখা নাই। ভিতরের কথা সে জানিত না। মিছামিছি কত রাগ করিয়াছে পদ্মদিদির উপর। আরও কিছুক্ষণ বসিয়া হাজারি চলিয়া আসিল। সে কিছুই যখন করিতে পারিবে না আপাতত, তখন অপরের দুঃখের কাহিনী শুনিয়া লাভ কি? বাসায় ফিরিতেই সে এমন একটি দৃশ্য দেখিল, যাহাতে সে একটি অদ্ভুত ধরনের আনন্দ ও তৃপ্তি অনুভব করিল। বাহিরের দিকে ছোট ঘরটার মধ্যে টেপির গলা,
সে বলিতেছে, নরেনদা, চা না খেয়ে গেলে কিছুতেই আপনি এখন যেতে পারবেন না, বসুন। নরেন বলিতেছে, না, এবার হোটেলে যেতে হবে। তুমি বোঝো না আশা, স্টেশনের হোটেল এখন তো বন্ধ, কিন্তু মামাবাবু আসবার আগে এই হোটেলের সব দেখাশোনা আমার করতে হবে। টেপির ভালো নাম যে আশালতা, হাজারে নিজেই তা প্রায় ভুলিতে বসিয়াছে। নরেন ইতিমধ্যে কোথা হইতে তাহার সন্ধান পাইল। টেপি পুনরায় আবদারের সুরে বলিল, না, ওসব কাজ টাজ থাকুক। আপনি আমাকে আর মাকে টকি দেখাতে নিয়ে যাবেন বলেছিলেন, আজ নিয়ে যেতেই হবে। কি আছে আজ? আনবো, একখানা টোকের কাগজ রয়েছে ও ঘরে। ঢাক বাজিয়ে কাগজ বিলি করে যাচ্ছিল ও বেলা, খোকন একখানা এনেছে। যাও, চট করে গিয়ে নিয়ে এসো। হাজারের ইচ্ছে ছিল না উহাদের কথাবার্তায় সে বাধা দেয়, এমনকি সে প্রকার নিঃশব্দেই বুয়াক পার হইয়া যেমন উত্তরের ঘরটার মধ্যে ঢুকিয়াছে, অমনি টেপির টোকের কাগজের সন্ধান আসিয়া একেবারে বাবার সামনে পড়িয়া গেল। টেপি পাছে কোনো প্রকার লজ্জা পায়, এই জন্য হাজারে অন্যদিকে চাহিয়া বলিল, এই যে টেপি, তোর মা কোথায়? টেপি হঠাৎ যেন কেমন একটু জড়সড় হইয়া গেল, মুখে বলিল, কে বাবা, কখন এলে? টের পাইনি তো। হাজারের কিন্তু মনে হইল টেপি তাহাকে দেখিয়া খুব খুশি হয় নাই, যেন ভাবিতেছে আর একটু পরে বাবা আসিলে ক্ষতিটা কি হইত। হাজারের বুকের ভিতরটা কোথায় যেন বেদনায় টনটন করিয়া উঠিল। মেয়ে সন্তান, আহা বেচারি, সব কথা কি ওরা গুছিয়ে বলতে পারে, না নিজেরাই বুঝিতে পারে? টেপি কি জানে তার নিজের মনের খবর কি? হাজারি বলিল, আমি এখনই হোটেলে বেরিয়ে যাব টেপি, বেলা 5টা বেজে গিয়েছে, আর থাকলে চলবে না। এক গ্লাস জল বরং আমায় দে। ও ঘর হইতে নরেন ডাকিয়া বলিল, মামাবাবু কখন এলেন? হাজারি যেন পূর্বে নরেনের কথাবার্তা শুনতে পায় নাই, বা এখানে নরেন উপস্থিত আছে বিষয়ে কিছু জানিত না, এমন ভাব দেখায় বলিল, কে? নরেন? কখন এলে বাবাজি? অনেকক্ষণ এসেছি মামাবাবু, চলুন, আমিও হোটেলে বেরিয়েছি। বলিতে বলিতে নরেন সম্মুখে আসিয়া দাঁড়াইল। হাজারি বলিল, একটু জল টল খেয়ে যাও না, হোটেলে এখন ধোয়ার মধ্যে গিয়ে বা করবে কি? বসো বসো বরং। টেপি, তোর নরেনদার জন্য একটু চা। না না, থাক মামাবাবু, হোটেলে তো চা এমনিই হবে এখন। তা হোক, আমার বাসায় যখন এসেছ তখন এখান থেকেই চা খেয়ে যাও, বলিয়া হাজারি বাড়ির মধ্যের ঘরে ঢুকিয়া সরিয়া গেল। টেপির মা তখনও রান্নাঘরের দাওয়ায় একখানা মাদুর বিছাইয়া অঘরে ঘুমাইতেছে দেখিতে পাইল। বেচারি চিরকাল খাটিয়েই মরিয়াছে। এরশোলা গ্রামে এখন চাকরে যখন প্রায় সব কাজই করিয়া দেয়, তখন সে জীবনটাকে একটু উপভোগ করিয়া লইতে চায়। হাজারি স্ত্রীকেও আগাইল না, সবাই মিলিয়া বড় কষ্ট করিয়াছে চিরকাল। এখন সুখের মুখ যখন দেখিতেছে, তখন সে তাহাতে বাচ্চা দিবে না। টেপের মা ঘুমাইয়া থাকুক। বাড়ির বাহির হইতে যাইতেছে। নরেন মাথা চুলকাইতে চুলকাইতে একটু লাজুক স্বরে বলিল, মামাবাবু, এই কি আশা বলছিল মামিমাকে আর ওকে নিয়ে একবার টকি দেখিয়ে আনার জন্য, তা আপনি কি বলেন? টেপি যে এই কথা তাহার কাছে বলিতে নরেনকে অনুরোধ করিয়াছে, এই বিষয়ে হাজারের সন্দেহ রহিল না। তাহার মনে কৌতুক ও আনন্দ দুইই দেখা দিল। ছেলে মানুষ সব, উহারা কি করে না করে বায়ুবৃদ্ধ লোকে সব বুঝিতে পারে, অথচ বেচারীরা ভাবে তাহাদের মনের খবর কেহ কিছু রাখে না। সে ব্যস্ত হইয়া বলিল, তা যাবে না, যাও না, আজই যাবে? পয়সা করে সব তোমার মামিমার কাছে আছে, চেয়ে নাও। কখন ফিরবে? রাত 8টা হবে মামাবাবু, আপনি নিজে স্টেশনে যদি গিয়ে বসেন একটু। আচ্ছা, তা হোক, স্টেশনে আমি যাব এখন, সে তুমি ভেবো না, তুমি ওদের নিয়ে যাও। ও টেপি, ডেকে দে তোর মাকে, অবেলায় পরে ঘুমুচ্ছে, ডেকে দে। যাস যদি সব তবে তৈরি হয়ে নে। হাজারি আর বিলম্ব না করিয়া বাড়ির বাহির হইয়া পড়িল। বালক বালিকাদের আমাদের পথে সে বিঘ্ন সৃষ্টি করিতে চায় না। প্রথমে বাজারের হোটেলে আসিয়া এবেলার রান্না সব ব্যবস্থা করিয়া দিয়া বেলা পড়িলে সে আসিল স্টেশন প্ল্যাটফর্মের হোটেলে। এখানে সে বড় একটা বসে না, নরেনই এখানকার ম্যানেজার। এসব সাহেবী ধরনের ব্যবস্থা তাহার যেন কেমন লাগে। সন্ধ্যা 7:30। চাটগা মেল আসিবার বেশি বিলম্ব নাই, বনগ্রামের গাড়িও এখনই ছাড়িবে। এই সময় হইতে রাত্রি 11:30 পর্যন্ত সিরাজগঞ্জ, ঢাকা মেল, নর্থ বেল এক্সপ্রেস প্রভৃতি বড় বড় দূরের ট্রেনগুলির ভিড়। যাত্রীরা যাতায়াত করে বহু অনেকেই খায়। হাজারির আশা হারাইয়া গিয়াছে এখানকার খরিদ্দারের সংখ্যা। স্টেশনের হোটেলে 2জন নতুন লোক রান্না করে,
এখানে বেশিরভাগ লোকে চায় ভাত আর মাংস, সেই জন্য ভালো মাংস রান্না করিতে পারে এইরূপ লোক বেশি বেতন দিয়া রাখিতে হইতেছে। পরিবেশন করিবার জন্য আছে 3 জন চাকর। এক এক দিন ভিড় এত বেশি হয় যে ও হোটেল হইতে পরিবেশনের লোক আনাইতে হয়। হাজারিকে দেখিয়া পাচক ও বৃত্তরা একটু সন্তুষ্ট হইয়া উঠিল। সকলেই জানে হাজারি তাহাদের আসল মনিব, নরেন ম্যানেজার মাত্র। তাহারা ইহাও ভালো জানিয়াছে যে হাজারির পদতলে বসিয়া তাহারা এখন 10 বছর রান্না কাজ শিখিতে পারে। সুতরাং হাজারিকে শুধু তারা যে মনিব বলিয়া সমীহ করে তাহা নয়, ওস্তাদ কারিগর বলিয়া শ্রদ্ধা করে। একজন রাঁধুনির নাম সতীশ দিঘরি, বাড়ি হুগলি জেলার কোনো পাড়াগাঁয়ে। রাঢ়ী শ্রেণীর ব্রাহ্মণ, খুব ভালো রান্নার কাজ জানে। পূর্বে ভালো ভালো হোটেলে মোটা মাহিনার কাজ করিয়াছে। এমনকি একবার জাহাজে সিঙ্গাপুর পর্যন্ত গিয়াছিল। সেখানে এক শিখ হোটেলেও কিছুদিন কাজ করিয়াছে। সতীশ নিজে ভালো রাঁধুনি বলিয়া হাজারির মর্ম খুব ভালো করিয়াই বোঝে এবং যথেষ্ট সম্মান করিয়া চলে। হাজারি তাহাকে বলিল, কি দিঘরি মশাই, রান্না সব তৈরি হলো? সতীশ বিনীত সুরে বলিল, একবার দয়া করে আসুন কর্তা, মাংসটা একবার দেখুন না। ও, আমি আর কি দেখব, আপনি যেখানে রয়েছেন। অমন কথা বলবেন না কর্তা, অন্য কেউ আপনাকে বোঝে না বোঝে আমি তো আপনাকে জানি, এসে একবার দেখিয়ে যান। হাজারি রান্নাঘরে গিয়া কড়ার মাংসের রং দেখিয়া বলিল, রং এইরকম কেন দিঘরি মশাই? সতীশ উৎফুল্ল হইয়া অপর রাঁধুনিকে বলিল, বলেছিলাম না কার্তিক, কর্তার চোখে দেখলেই ধরে ফেলবেন। কুদের মুখে বাঘ থাকে কখনো? কর্তা যদি কিছু মনে না করেন, কি দোষ হয়েছে আপনাকে ধরে দিতে হবে আজ। হাজারি হাসিয়া বলিল, পরীক্ষা দিতে হবে দিঘুলি মশাই, আবার এ বয়সে? লঙ্কার বাটনা হয়নি, পুরনো লঙ্কা, তাতেই রং হয়নি। রং হবে শুধু লঙ্কার গুণে। কর্তামশাই, সাধে কি আপনার পায়ের ধুলো মাথায় নিতে ইচ্ছে করে? কিন্তু আরেকটা দোষ হয়েছে, সেটাও ধরুন। হাজারি তীক্ষ্ণ দৃষ্টিতে মাংসের কড়ার দিকে কিছুক্ষণ চাহিয়া বলিল, কষা মাংসে যে গরম জল ঢেলেছিলেন তা ভালো ফোটেনি, সেই জন্য পেঁজা উঠেছে, এতে মাংস জঠুর হয়ে যাবে। সতীশ অন্য পাচকের দিকে চাহিয়া বলিল, শোনো কার্তিক, শোনো, আমি বলছিলাম না তোমার জল ঢালবার সময় যে এতে পেঁচা উঠেছে আর মাংস নরম হবে না? আর কর্তামশায় না দেখে কি করে বুঝে ফেলেছেন দেখো, ওস্তাদ বটে আপনি কর্তা। হাজারি হাসিয়া কি একটা বলতে যাইতেছিল, এমন সময় চট্টগ্রাম মেল আসিয়া সশব্দে প্ল্যাটফর্মে ঢুকিতেই কথার সূত্র ছিঁড়িয়া গেল। হোটেলের লোকজন অন্যদিকে ব্যস্ত হইয়া পড়িল। বেশ ভালো ঘর, বিজলি আলো জ্বলিতেছে। মার্বেল পাথরের টেবিলে বাবু খরিদ্দাররা খাইতেছে চেয়ারে বসিয়া। ভীষণ ভিড় খরিদ্দারের। ওদিকে বনগা লাইনের ট্রেনও আসিয়া দাঁড়াইয়াছে। কলরব, হইচই, ব্যস্ততা, পয়সা গুনিয়া কুল করা যায় না। এই তো জীবন। বেঁচে চক্কেতের হোটেলের ঘরে বসিয়া হাতাবেরি নাড়িতে নাড়িতে এইরকম একটা হোটেলের কল্পনা করিতে সে, কিন্তু কখনো সাহস করে নাই। এত সুখও তার অদৃশ্যে ছিল। পদ্মদিদির কত অপমান আজ সার্থক হইয়াছে এই অপ্রত্যাশিত কর্মব্যস্ত হোটেল জীবনের মধ্যে। আজ কাহারও প্রতি তাহার কোনো বিদেশ নাই। হঠাৎ হাজারির মনে পড়িল, চাকদহ হইতে হাঁটা পথে গোপালনগরে যাইবার সময় সেই ছোট্ট গ্রামের গোয়ালাদের বাড়ির বধূটির কথা। হাজারি তাহাকে কথা দিয়াছিল, তাহার টাকা হাজারি ব্যবসায় খাটাইয়া দিবে। সে কাল যাইবে। গরিব মেয়েটি টাকা খাটাইবার এই ভালো ক্ষেত্র। বিশ্বাস করিয়া দিতে চাহিল হাজারির দুঃসময়ে। সুসময়ে সেই সরল মেয়েটির দিকে তাহাকে চাইতে হবে, নতুবা ধর্ম থাকে না। পরদিন সকালেই হাজারি নতুন পাড়া রওনা হইল। চাকদা স্টেশন পর্যন্ত অবশ্য ট্রেনে আসিল, বাকি পথটুকু হাঁটিয়েই চলিল। সেই রকম বড় বড় তেঁতুল গাছ ও অন্যান্য গাছের জঙ্গলে দিন মানেই এই পথে অন্ধকার। হাজারির মনে পড়িল, সেবার যখন সেই পথ দিয়ে গিয়াছিল তখন রানাঘাট হোটেলের চাকুরি তাহার সবই গিয়াছে, হাতে টাকা পয়সা নাই। পথ হাঁটিয়া এই পথে সে চাকরি খুঁজিতে বাহির হইয়াছিল। আর আজ অনেক তফাৎ হইয়া গিয়াছে। এখন সে রানাঘাট বাজারের 2টি বড় হোটেলের মালিক। তার অধীনে 10-12 জন লোক খাটে। যে মেয়েটির জন্য আজ তার এই উন্নতি হাজারের সাধ্য নাই তাহার বিন্দুমাত্র প্রত্যুপকার সে করে। অতসীমা বড় মানুষের মেয়ে, তাহার উপর সে বিবাহিতা। হাজারি তাহাকে কি দিতে পারে? কিন্তু তাহার বদলে যে দুটি, একটি সরলা দরিদ্র মেয়ে তাহার সংস্পর্শে আসিয়াছে, সে তাহাদের ভালো করিবার চেষ্টা করিতে পারে। নতুন পাড়ার গোয়ালা বউটি ইহাদের মধ্যে একজন। নতুন পাড়া পৌঁছিতে বেলা প্রায় 9টা বাজিল।
গ্রামের মধ্যে হঠাৎ না ঢুকিয়া হাজারি পথের ধারের একটা তেঁতুল গাছের ছায়ায় কাহাদের একখানা গরুর গাড়ি পড়িয়া আছে, তাহার উপর আসিয়া বসিল। সর্বাঙ্গে ঘাম, এক হাঁটু ধুলা। একটু জিয়াইয়া লইয়া ঘাম মরিলে সম্মুখের ক্ষুদ্র ডুবাটার জলে পা ধুইয়া জুতা পায়ে দিয়া ভদ্রলোক সাজিয়া গ্রামে ঢুকাই যুক্তিসঙ্গত। একটি প্রৌঢ়বয়স্ক পথিক যশোরের দিক হইতে আসিতেছিল। হাজারিকে দেখিয়া সে কাছে গিয়া বলিল, দেশলাই আছে? আছে, বসুন। আপনারা? ব্রাহ্মণ। প্রণাম হই, একটু পায়ের ধুলো দেন ঠাকুরমশাই। লোকটির নাম কৃষ্ণলাল, জাতিতে শাখারি, বাড়ি পূর্ববঙ্গ অঞ্চলে। কথাবার্তায় বেশ টান আছে পূর্ববঙ্গের। বনগ্রামে ইছামতের ঘাটে তাহাদের শাখার বড় ভর নোঙর করিয়া আছে। কৃষ্ণলাল পায়ে হাঁটিয়া এই অঞ্চলের গ্রামগুলি এবং ক্রেতার আনুমানিক সংখ্যা ইত্যাদি দেখিতে বাহির হইয়াছে। কাজের লোক বেশিক্ষণ বসে না। একটি বিড়ি ধরাইয়া শেষ করিবার পূর্বেই কৃষ্ণলাল উঠিতে চাহিল। হাজারি কথাবার্তায় তাহাকে বসাইয়া রাখিল। বনগা হইতে 17 মাইল পথ হাঁটিয়া ব্যবসার খোঁজ লইতে বাহির হইয়াছে যে লোক, তাহার উপর অসীম শ্রদ্ধা হইল হাজারির। ব্যবসা কি করিয়া করিতে হয় লোকটা জানে। সে বলিল, গাঁজা টাজা চলে? আমার কাছে আছে। কৃষ্ণলাল একগাল হাসিয়া বলিল, তা ঠাকুরমশাই ভেষার যদি দেন দয়া করে, তবে তো ভাগ্যি। বসো তবে, এক সিলিম সাজে। হাজারি খুব বেশি যে গাঁজা খায় তা নয়, তবে উপযুক্ত সঙ্গী পাইলে এক আধ সিলিম খাইয়া থাকে। আজকাল রানাঘাটে গাঁজা খাইবার সুবিধা নাই। হোটেলের সকলে খাতির করে, তাহার উপর নরেন আছে। এইসব কারণে হোটেলও ব্যাপার চলে না। বাসায় তো নয়, সেখানে টেপি আছে। আবার যাহার তাহার সঙ্গেও গাঁজা খাওয়া উচিত নয়, তাহাতে মান থাকে না। আজ উপযুক্ত সঙ্গী পাইয়া হাজারি হৃষ্ট মনে ভালো করিয়া ছিলিম সাজিল। কলিকাটি ভদ্রতা করিয়া কৃষ্ণলালের হাতে দিতে যাইতেই কৃষ্ণলাল এক হাত জিভ কাটিয়া হাত জোর করিয়া বলিল, বাপ রে, আপনারা দেবতা, পেশাদ করে দিন আগে। কথায় কথায় হাজারি নিজের পরিচয় দিল। কৃষ্ণলাল খুশি হইল। সেও বাজে লোকের সঙ্গে মিশিতে ভালোবাসে না। নিজের চেষ্টায় যে রানাঘাটের বাজারে দুটি বড় বড় হোটেলের মালিক, তাহার সহিত বসিয়া গাঁজা খাওয়া যায় বটে। হাজারি বলিল, রানাঘাটে তো যাবে, আমার হোটেলেই উঠো। রেলবাজারে আমার নাম বললেই সবাই দেখিয়ে দেবে। পয়সা দিও না কিন্তু, আমি সই দিয়ে দিচ্ছি, তোমার সঙ্গে আমার কথা আছে। কৃষ্ণলাল পুনরায় হাত জোর করিয়া বলিল, আগে ওইটি মাপ করতে হবে কর্তা, আপনার হোটেলেই উঠব, কিন্তু বিনি পয়সায় খেতে পারবো না। ব্যবসার নিয়ম তা নয়, ন্যায্য নেবে ন্যায্য দেবে, এ না হলে ব্যবসা চলে না। ও হুকুম করবেন না ঠাকুরমশাই। বেশ, তা যা ভালো বুঝো। কৃষ্ণলাল পুনরায় পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বিদায় লইল। হাজার গ্রামের মধ্যে ঢুকিয়া শ্রীচরণ ঘোষের বাড়ি খুঁজিয়া বাহির করিল। শ্রীচরণ ঘোষ বাড়িতেই ছিল। হাজারিকে দেখিয়া চিনিতে পারিল তখনই। এইসব স্থানে কালে ভাদ্রে লোকজন আসে, কাজেই মানুষের মুখ মনে থাকে অনেক দিন। বউটি সংবাদ পাইয়া ছুটিয়া আসিল। গলায় আঁচল দিয়া প্রণাম করিয়া বলিল, বলেছিলেন যে 2 মাসের মধ্যে আসবেন খুড়োমশাই। 2 বছর 2.5 বছর হয়ে গেল যে, মনে পড়ল এতদিন পরে মেয়ে বলে। তা তো পড়ল মা। এসো, সাবিত্রী সমান হও মা। বেশ ভালো আছো? আপনি যেরকম রেখেছেন। আপনাদের বাড়ির সব ভালো খুড়োমশাই? তা এখন একরকম ভালো। কুসুম দিদির সঙ্গে দেখা হয়েছিল, ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। আমার কথা বলেছিলেন। হাজারে বিপদে পড়িল। ইহার এখান হইতে সেবার সে যাইবার পরে গোপালনগরে চাকরি করিল অনেক দিন। তারপর কতদিন পরে রানাঘাটে গিয়া কুসুমের সহিত দেখা। ইহার কথা তখন কি আর মনে ছিল? ঠিক মনে পড়ছে না বলেছিলাম কিনা। নানা কাজে ব্যস্ত থাকি, সব সময় সব কথা মনে পড়ে না ছাই। বুড়ো তো হয়েছি মা। আহা, বুড়ো হয়েছেন না আরো কিছু। আমার পিসেমশাইয়ের চেয়ে আপনি তো কত ছোট। কে, গঙ্গাধর? হ্যাঁ, তা গঙ্গাধর আমার চেয়ে অন্তত 16-17 বছরের বড়। বসুন খুড়োমশাই, আমি আপনার হাত পা ধোয়ার জল আনি। শ্রীচরণ ঘোষ তামাক সাজিয়া আনিয়া হাতে দিয়া বলিল, আপনি তো দাদা ঠাকুর বৌমার বাপের বাড়ির গায়ের লোক, সব শুনেছি আমরা। সেবার আপনি চলে গেলে বৌমা সেবার সব পরিচয় দিলেন। হাজারে বলিল, সে বউটে বাপের বাড়ির গায়ের লোক নয়, তবে তাহার পিসিমার শ্বশুর বাড়ির গ্রামের লোক বটে, এবং বউয়ের পিতৃকুলের সহিত তাহার বহুদিন হইতে জানাশোনা আছে বটে। শ্রীচরণ বলিল, দাদা ঠাকুর, আমরা ছোট জাত, বলতে সাহস হয় না। যখন এবার পায়ের ধুলো দিয়েছেন, তখন 2-4 দিন এখানে এবার থাকুন না কেন? বৌমারও বড্ড স্বাদ আপনি 2 দিন থাকেন। আমায় বলতে বলেছে আপনাকে।
হাজারি এখানে কুটুম্বিতার নিমন্ত্রণ খাইতে আসে নাই, এমনকি আজ ওবেলা রওনা হইতে পারিলেই ভালো হয়। দুটি বড় হোটেলের কাজ, সে না থাকিলে সব বিশৃঙ্খল হইয়া যাইবে। হাজার কাজ বুঝিলেও নরেন এখনো ছেলে মানুষ, তাহার উপর 2 হোটেলের ক্যাশের দায়িত্ব রাখা ঠিক নয়। রান্না করিবার সময় বউটিও ঠিক ওই অনুরোধ করিল, এখন 2 দিন থাকিয়ে যাইতে হইবে, যাইবার তাড়াতাড়ি কিসের? সেবার ভালো করিয়া সেবা যত্ন না করিতে পারিয়া উহাদের মনে কষ্ট আছে, এবার তাহা হইতে দিবে না। হাজারি হাসিয়া বলিল, মা, সেবার 2 দিন থাকলে কোনো ক্ষতি ছিল না, কিন্তু এবার তার ইচ্ছে করলে হবার জো নেই। হাজারির কথা ভাবে বউটি অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া বলিল, কেন খুড়োমশাই, এবার থাকতে পারবেন না কেন? কি হয়েছে? সেবার চাকরি ছিল না বলেছিলাম, মনে আছে? এবার চাকরি হয়েছে, তা বুঝতে পেরেছি। ভালোই তো, ভগবান ভালোই করেছেন। কোথায় খুড়োমশাই? গোপালনগরে। ও, তাই এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বুঝি? ঠিক বুঝেছ মা, মায়ের আমার বড্ড বুদ্ধি। বউটি সলজ্জ হইয়া হাসিয়া বলিল, আহা, এর মধ্যে আবার বুদ্ধির কথা কি আছে খুড়োমশাই? বেশ, কিন্তু তুমি বটেই দেখে কেটো মা, আঙুল কেটে ফেলবে। ঝিঙেগুলো ধুয়ে ফেলো এবার। গোপালনগরের কোথায় চাকরি করছেন খুড়োমশাই? কুণ্ডুরদের বাড়ি। খুব বড় লোক বুঝি? নিশ্চয়ই, নইলে রাঁধুনি রাখে কখনো পাড়াগে? খুব বড় লোক। ওদের বাড়ি পুজো হয় খুড়োমশাই, খুব জাকের পুজো হয়, মস্ত প্রতিমে, যাত্রা পাঁচালি। আমায় নিয়ে দেখিয়ে আনবেন এবার পুজোর সময়। আপনার কোনো হাঙ্গামা পোয়াতে হবে না। আমাদের বাড়ির গরুর গাড়ি আছে, তাতে উঠে বাপে ঝিয়ে যাব, আবার তার পরদিন দেখে শুনে ফিরবো। কেমন? বেশ তো, নিয়ে যাবেন তাহলে? কথা রইল কিন্তু। আমি কখনো কোনো জায়গায় যাইনি খুড়োমশাই। বাপের বাড়ির গা শ্বশুর বাড়ির গা হয়ে গেল। আমার বড্ড কোনো জায়গাতে যেতে ইচ্ছে করে, তা কে নিয়ে যাচ্ছে? হাজারের মনে অত্যন্ত কষ্ট হইল। মেয়েটিকে একটু শহর বাজারের মুখ তাহাকে দেখাইতেই হবে। সে বুঝাইয়া বলিল, তাহার দ্বারা যাহা হইবার তাহা সে করিবেই, পাকা কথা থাকিল। একবার তামাক খাইয়া লইয়া বলিল, মা, সেই টাকার কথা মনে আছে? হ্যাঁ খুড়োমশাই, টাকা আপনার দরকার? কত দিতে পারবে? তখন ছিল 80 টাকা, এই 2 বছরে আরো গোটা করে হয়েছে। বধূ লজ্জায় মুখ নিচু করিয়া বলিল, আপনার জামাই নোক ভালো, গতজন তামাক পোতে 2 পয়সা লাভ করেছিল, আমায় তা থেকে 20 টাকা এনে দিয়ে বললে, ছোট বউ রেখে দাও, এ তোমার রইল। বেশ, টাকাটা আমায় দিয়ে দাও, সবটা নিয়ে যান। আমি তো বলেছিলামই সেবার। ভালো মনে দিচ্ছ তো মা? বধূ জিভ কাটিয়া বলিল, অমন কথা বলবেন না খুড়োমশাই, আপনি আমার বাপের বয়সী ব্রাহ্মণ দেবতা, 2টো কানা করে আপনার হাতে দিয়ে অবিশ্বাস করব, এমন মতি যেন ভগবান না দেন। মেয়েটির সরল বিশ্বাসে হাজারির চোখে জল আসিল। বলিল, বেশ, তাই দিও। সুদ কিরকম নিবে? যা আপনি দেবেন। আমাদের গায়ে টাকায় 2 পয়সা রেট, তাই পাবে আমার কাছে। হাজারে খাইতে বসিয়া কেবলই ভাবিতেছিল, মাত্র 100 টাকার মূলধনে মেয়েটিকে সে এমন কিছু বেশি লাভের অংশ দিতে পারিবে না তো। অংশীদার সে করিয়া লইবে তাহাকে নিশ্চয়, কিন্তু 100 টাকায় কত আর বার্ষিক লভ্যাংশ পড়িবে? হাজারের ইচ্ছা মেয়েটিকে সে আরও বেশি কিছু করিয়া দেয়। রেলওয়ে হোটেলের অংশ চেয়ে অন্য কাহারও নাম থাকিবার উপায় নাই, নতুবা ওখানকার আয় বেশ হইতো বাজারের হোটেলের চেয়ে। খাওয়া দাওয়ার পর অল্পক্ষণ মাত্র বিশ্রাম করিয়াই হাজারি রওনা হইল। যাইবার পূর্বে বউটি হাজারের নিকট 100 টাকা গুনিয়া দিল। হাজারি রানাঘাট হইতে একখানা হ্যান্ডনোট একেবারে টিকিট মারিয়া আনিয়াছিল, কেবল টাকার অঙ্কটি বসাইয়া নাম সই করিয়া দিল। হাজারি অত্যন্ত মায়া হইল মেয়েটির ওপর। যাইবার সময় সে বারবার বলিল, এবার যখন আসবো শহর ঘুরিয়ে নিয়ে আসবো, কিন্তু মনে থাকে যেন মা। গোপালনগর যেখানে তুমি বলো। আবার কবে আসবেন দেখি, এবার হয়তো বেশি দেরি হবে না। এখান হতে নিকটেই বেলের বাজার, ক্রোশ 2-এর মধ্যে। হাজারের অত্যন্ত ইচ্ছা হইল বেলের বাজারে সেবার যে মুদির দোকানে আশ্রয় লইয়াছিল তাহার সহিত একবার দেখা করে। জ্যোৎস্না রাত আছে, শেষ রাত্রের দিকে বেলের বাজার হইতে বাহির হইলেও বেলা 8টার মধ্যে রানাঘাট পৌঁছানো যাইবে। বেলের বাজারের মুদি হাজারিকে দেখিয়া চিনিল, খুব যত্ন করিয়া থাকিবার জায়গা করিয়া দিল। তামাক সাজিয়া ব্রাহ্মণের হুকায় জল ফিরাইয়া হাজারের হাতে দিয়া বলিল, ইচ্ছে করুন ঠাকুরমশাই, তা এখন আপনার কি করা হয়? সে তো চাকরির চেষ্টায় বেরিয়েছিলেন। হ্যাঁ, সেবার তো চাকরি পেয়েও ছিলুম,
গোপালনগরে কুণ্ডবাবুদের বাড়ি। ও, তা বেশ বেশ। গোপালনগরের কুণ্ডবাবুরা এদিকরের মধ্যে নাম করা লোক। নৌকো তেনারা শুনেছি বড় ভালো। কত মাইনে দেয় ঠাকুরমশাই? তা দিত 10 আর খাওয়া পড়া। ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন বুঝি? এখন গোপালনগরেই যাবেন তো? না, আমি আর সেখানে নই। মোদি দুঃখিত স্বরে বলিল, আহা, সে চাকুরিও নেই? তবে এখন কি? হাজারি বসিয়া বসিয়া তাহার হোটেলের ইতিহাস অনুপূর্বক বর্ণনা করিল। দোকানে পাকা ব্যবসাদার, ইহার কাছে এই গল্প করিয়া সুখ আছে। ব্যবসা কাহাকে বলে এ বোঝে। রাত প্রায় 8:30 বাজিল। হাজারের গল্প শুনিয়া মুদি তাহাকে অন্য চোখেই দেখিতে আরম্ভ করিয়াছে। সম্ভ্রমের সহিত বলিল, ঠাকুরমশাই, রাত হয়েছে, রসুইয়ের জোগাড় করে দেই। তবে একটা কথা, আমার দোকানের জিনিসপত্রের দাম 1 পয়সা দিতে পারবেন না। সে কি কথা? না ঠাকুরমশাই, এখন তো পথ চলতে খদ্দের নন, আমারই মতো ব্যবসাদার, বন্ধু লোক। আমার দোকানে দয়া করে পায়ের ধুলো দিয়েছেন। আমার যা জোটে 2টি বিদরের খুদ খেয়ে যান। আবার রানাঘাটে যখন আপনার হোটেলে যাব, তখন আপনি আমায় খাওয়াবেন। হাজারি জানে এই অঞ্চলের এই রকমেরই নিয়ম বটে। ব্যবসাদার লোকদের পরস্পরের মধ্যে যথেষ্ট সহানুভূতি ও খাতির এখনও এইসব পাড়াগা অঞ্চলে আছে। রানাঘাটের মতো শহর জায়গায় রেশারেশির আবহাওয়া উহা নষ্ট হইয়া গিয়াছে। রাত্রে দোকানে বেশ ভালো খাওয়া দাওয়ার জোগাড় করিয়া দিল। ঘি ময়দা আনাইয়া দিল, লুচি ভাজিয়া খাইতে হইবে। হাজারের কোনো আপত্তিই টিকিল না। ছোট একটা রুই মাছ কোথা হইতে আনিয়া হাজির করিল। টাটকা পটল, বেগুন, প্রায় আধশের ঘন দুধ, বেলের বাজারের উৎকৃষ্ট কাঁচাগোল্লা সন্দেশ। হাজারি দস্তর মতো লজ্জিত ও অপ্রতিভ হইয়া পড়িল। এমন জানিলে সে এখানে আসিত না। মিছামিছি বেচারি দণ্ড করা, অথচ সে কথা বলিতে গেলে লোকটি মহা দুঃখিত হইবে। এই ধরনের নিঃস্বার্থ আতিথেয়তা শহর বাজারে হাজারির চোখে পড়ে নাই। এইসব পল্লী অঞ্চলেই এখনো ইহা আছে। হয়তো 200 বছর পরে আর থাকিবে না। পরদিন সকালে হাজারি দোকানের নিকট বিদায় লইল বটে, কিন্তু রানাঘাট না আসিয়া হাঁটা পথে গোপালনগর চলিল, তাহার পুরানো মনিব বাড়ি। সেখানে তাহার একটা কাপড়ের পুটুলি আজও পড়ে আছে। আনি আনি করিয়া আনার হইয়া ওঠে নাই। পথে বেলা চড়িল। পথের ধারে বনজঙ্গল ঘেরা ছোট্ট পুকুরটি দেখিয়া হাজারির মনে পড়িল ইহারই কাছে শ্রীনগর শিমলে গ্রাম। হাজারি গ্রামের মধ্যে ঢুকিল। তাহার বড় ইচ্ছে হইল সেবার যাহার বাড়িতে আশ্রয় লইয়াছিল সেই ভদ্রলোকের সঙ্গে দেখা করিয়া তবে যাইবে। অনেকদিন পরে যখন এই পথে আসিয়াছে, তখন তাহার সংবাদ লওয়াটা দরকার বটে। বিহারী বারুজ্জে মশাই বাড়িতেই ছিলেন। এই 2 বছরে চেহারা তাহার আরও ম্যালেরিয়া শীর্ণ হইয়া পড়িয়াছে। মাথার চুল সবগুলি পাকিয়া গিয়াছে। সম্মুখে 2-1টি দাঁত পড়িয়াছে। বারুজ্জে মশাই হাজারিকে দেখিয়া চিনিতে পারিলেন। গ্রাম্য আতিথেয়তার কোনো ত্রুটি হইল না। তখনই হাত পা ধুইবার জল আনিয়া দিলেন এবং এবেলা অন্তত থাকিয়া আহার না করিয়া তাহার যে যাইবার উপায় নাই এ কথাটিও হাজারিকে জানাইয়া দিলেন। বাড়ির সম্মুখস্থ নারিকেল গাছে ডাব পারিবার জন্য তখনই লোক উঠাইবার ব্যবস্থা করিলেন। গ্রামে তখনই লোক ছিল না তত। এই 2 বছরে যেন আরও জনশূন্য হইয়া পড়িয়াছে। বারুজ্জে মশাইয়ের বাড়ির উত্তর দিকের বাঁশবনের উপরে সেবার একধর গৃহস্থ ছিল। হাজারের মনে আছে, এবার সেখানে ভিটা পড়িয়াছে। বিহারী বারুজ্জে বলিলেন, কে ও? দুলাল তো? না, ওদের আর কেউ নেই। দুলাল আর তার ভাই নেপালে কার্তিক মাসে মারা গেল। দুলালের বউ বাড়ি চলে গেল ছেলেটা মেয়েটার হাত ধরে। আর নেপাল তো বিয়েই করেনি, কাজে ভিটে সমভূম হয়ে গেল। আর গা শুদ্ধ হয়েছে এই দশা। তা আপনি আসবেন বলেছিলেন, আসুন না, ওই দুলালের ভিটেতে ঘর তুলুন, কিংবা চলে আসুন, আমার এই রাস্তার ধারের জমি দিচ্ছি আপনাকে। আমাদের গায়ে এখন লোকের দরকার। আপনি আসুন, খুব ভালো ধানের জমি দেব আপনাকে। আর আম কাঁঠালের বাগান কত চান? বড় বড় আম কাঁঠালের বাগান পড়ে রয়েছে ঘোর জঙ্গল হয়ে পূর্ব পাড়ায়। লোক নেই মশাই, কে ভোগ করবে আম কাঁঠালের বাগান? আপনি বসুন, 4খানা বড় বড় বাগান আপনাকে জমা দিয়ে দিচ্ছি। আমাদের গায়ের মতো খাদ্যসুখ কোথাও পাবেন না। আর এত সস্তা, দুধ বলুন, ফুলফুলরি বলুন, মাছ বলুন, সব সস্তা। হাজারি ভাবিল, জিনিস সস্তা না হইয়া উপায় কি? কিনিবার লোক কে আছে?
একটা কথা তার মনে হওয়াতে সে বিহারী বাণিজ্যকে জিজ্ঞাসা করিল, গায়ে নখ নেই তো জিনিসপত্র তৈরি করে কে? এই তরি তরকারি, দুধ। বাণিজ্য মশাই বলিলেন, ওই যে, আপনি বুঝতে পারলেন না, ভদ্রলোক মরে হেজে যাচ্ছে, কিন্তু চাষালোকের বারবারন্ত খুব। শিমুলের গায়ের বাইরে মাঠের মধ্যে দেখবেন 100 ঘর চাষি কাউরি আর বোনের বাসা। ওদের মধ্যে মশাই ম্যালেরিয়া নেই, যত রোগবালাই সব কি ভদ্রলোকের পাড়ায় মশাই? পাড়াকে পাড়া উজাড় করে দিলে একেবারে রোগে। বিহারে বাড়ুচ্ছে 4টি ছেলে, বড় ছেলেটির বছরখানেক হইল বিবাহ দিয়াছেন। বলিলেন, সেই ছেলেটির স্বাস্থ্য এত যে খারাপ, হাজারের মনে হইল এই গ্রামে আর 3 বছর এভাবে যদি ছেলেটি কাটায়, তবে বারুজ্য মশাইয়ের পুত্রবধূকে কপালে সিঁদুর এবং হাতের নোয়ার মায়া কাটাইতেই হইবে। কিন্তু সেই ছেলেটি বাড়ি ছাড়িয়া কোথাও যাইবার উপায় নাই। জমি জমা, চাষ আবাদের সমস্ত কাজে তাহাকে দেখিতে হয়। বৃদ্ধ বারুজ্য মশাই একরূপ অশক্ত হইয়া পড়িয়াছেন। বড় ছেলেটির একমাত্র ভরসা। তাহার উপর ছেলেটি লেখাপড়া এমন কিছু জানে না যে বিদেশে বাহির হইয়া অর্থ উপার্জন করিতে পারে। তাহার বিদ্যার দর গ্রামের উচ্চ প্রাথমিক পাঠশালা পর্যন্ত। শুধু তাহার কেন, অন্য ছেলেগুলিরও তাই। তবুও হাজারে বলিল, বারুজ্য মশাই, একটা কথা বলি, যদি আপনি কিছু মনে না করেন। আপনার একটি ছেলেকে আমি রানাঘাটে নিয়ে হোটেলের কাজে ঢুকিয়ে দিতে পারি, ক্রমে বেশ উন্নতি করতে পারে। বিহারী বারুজ্য বলিলেন, ভাত বেচা হোটেল? না, মাপ করবেন, ওসব আমাদের দ্বারা হবে না। আমাদের বংশ ওসব কখনো, ও কাজে আমাদের নয়। হাজারে আর কিছু বলিতে সাহস করিল না। শ্রীনগর শিমুলে হইতে বাহির হইয়া যখন সে আবার বড় রাস্তায় উঠিল, তখন সেবারকারের মতোই সে হাঁপ ছাড়িয়া বাঁচিল। এমন নিরুপদ্রব নিশ্চিত সুখ মৃত্যুর সামিল। অসুখ তাহার সহ্য হইবে না। গোপালনগরে পৌঁছিতে বেলা 5টা বাজিল। গোপালনগরের কুণ্ডবাড়িতে পৌঁছতেই হাজারের যথেষ্ট খাতির পাইল। কুণ্ডদের বড় কর্তা খুশি হইয়া বললেন, আরে হাজারি ঠাকুর যে, কোথায় ছিলেন এতদিন? আসুন আসুন। বাড়ির মেয়েরাও খুশি হইল। হাজারি ঠাকুরের রান্না সম্বন্ধে নিজেদের মধ্যে আজও তাহারা বলা বলি করে। লোকটা যে গুণী, এই বিষয়ে বাড়ির লোকদের মধ্যে মতভেদ নাই। ইহারা হাজারির পুরনো মনিব, সুতরাং সে ইহাদের ন্যায্যপ্রাপ্য সম্মান দিতে ত্রুটি করিবে না। বড়বাবুর স্ত্রী বললেন, ঠাকুরমশাই 2 দিনের ছুটি নিয়ে গেলেন, আর 2 বছর দেখা নেই। ব্যাপার কি বলুন তো? মাইনে বাকি তাও নিলেন না, হয়েছিল কি? ইহারা ব্রাহ্মণকে যথেষ্ট সম্মান করিয়া থাকে। রসিয়ে ব্রাহ্মণের প্রতিও সে সম্মান প্রদর্শনে কার্পণ্য নাই। মেজকর্তার মেয়ে নির্মলার সেবার বিবাহ হইয়াছিল। সে শ্বশুরবাড়িতে থাকিবার সময়ই হাজারি উহাদের চাকুরি ছাড়িয়া দেয়। নির্মলা এখানে সম্প্রতি আসিয়াছে। সে হাজারির পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল, বেশ, আপনি শ্বশুরবাড়ি থেকে এসে দেখি আপনি আর নেই। উনি সেই বিয়ের পরদিন আপনার হাতে রান্না খেয়ে গেছিলেন। আমায় বললেন, তোমাদের ঠাকুরটি বড় ভালো, ওর হাতের রান্না আরেকদিন না খেলে চলবে না। ওমা, এসে দেখি কোথায় ছিলেন এতদিন? সেই রকম মাংস রাঁধুন তো একদিন। এখন থাকবেন তো আমাদের বাড়ি? হাজারের কষ্ট হইল ইহাদের কাছে প্রকৃত কথা প্রকাশ করিয়া বলিতে, তবুও বলিতে হইল। নির্মলাকে বলিল, তোমায় আমি মাংস রেঁধে খাইয়ে যাব মা। 2 দিন তোমাদের এখান থেকে সকলকে নিজের হাতের রসুয়ে করে খাওয়াবো, তারপর যাব। বড় কর্তা শুনিয়া খুশি হইয়া বলিলেন, রানাঘাটের প্ল্যাটফর্মে সেই নতুন হোটেল আপনার? বেশ বেশ, আমরা ব্যবসাদার মানুষ ঠাকুরমশাই, এইটে বুঝি যে চাকরি করে কেউ কখনো উন্নতি করতে পারে না। উন্নতি আছে ব্যবসাতে, তা সেই যে কোনো ব্যবসায়ী হোক। আপনি ভালো রাঁধেন, ওই হোটেলের ব্যবসায়ী আপনার ঠিক মতো ব্যবসা। যেটা যে বুঝে বা জানে, উন্নতি করবেন আপনি। আসিবার সময় ইহারা হাজারিকে একজোড়া ধুতি ওড়ানি দিল এবং প্রাপ্ত বেতন যাহা বাকি ছিল সব চুকাইয়া দিল। হাজারি বেতন সইতে আসে নাই, কিন্তু উহা তাহার বলা সাজে না। সম্মানের সহিত হাত পাতিয়া সে টাকা ও কাপড় গ্রহণ করিয়া গোপালনগর হইতে বিদায় হইল। রানাঘাট স্টেশনে নামিতেই নরেনের সঙ্গে দেখা। সে বলিল, কোথায় গিয়েছিলেন নানাবাবু? বাড়ি শুদ্ধ সব ভেবে খুন। কাল রেলওয়ে ইন্সপেক্টর এসেছিল, আমাদের হোটেল দেখে খুব খুশি হয়ে গিয়েছে। স্টেশনের রিপোর্ট বইতে বেশ ভালো লিখেছে। টেপি ভালো আছে? হ্যাঁ, কাল আমরা সব টকি দেখতে গেলাম মামাবাবু, মামিমা, আমি আর আশালতা। মামিমা টকি দেখে খুব খুশি।
টেপির কথায় সে মামিমার উপর দিয়া চালাইয়া দিল। আরেকটা কথা মামা বাবু, কাল পদ্মজি এসে আপনাদের বাসায় মামিমার সঙ্গে অনেকক্ষণ আলাপ করে গেলেন। আর কুসুম দিদি একবার আপনাকে দেখা করতে বলেছে, উনিও কাল এসেছিলেন। হাজারি বাড়ি ঢুকিতেই টেপি ওরফে আশালতা এবং তার মা দুজনেই টকির গল্পে মুখর হইয়া উঠিল। জীবনে এই প্রথম তাহারা কখনো ও জিনিসের সঙ্গে কল্পনাও করে নাই, আবার একদিন দেখিতেই হইবে। এইবার কিন্তু টেপি বাবাকে সঙ্গে না লইয়া ছাড়িবে না। কাজ তো সবসময়ই আছে, একদিনও কি সময় করিয়া যাইতে নাই? কি গান গাইলে? চমৎকার গান বাবা, আমি দুটো শিখে ফেলেছি। কি গান রে? একটা হলো তোমারই পথ চেয়ে থাকবো বসে চিরদিন। চমৎকার সুর বাবা, শুনবে? বেশ গাইতে পারি এটা। থাক, এখন আর দরকার নেই, অন্য সময়, একটু কাজ আছে। টেপি মনক্ষুণ্ণ হইল। এমন গানটা বাবাকে শোনাইতে পারিলে খুশি হইত, তা নয় বাবার সবসময় কেবল কাজ আর কাজ। টেপির মা বলিল, ওগো, কাল পল্ল বলে একটা মেয়ে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। বেশ লোকটা, ওদের হোটেলে নাকি তুমি কাজ করতে? হাজারে আগ্রহের সহিত জিজ্ঞাসা করিল, কি বললে পদ্ম দিদি? গল্প করলে বসে, পান সেজে দিলাম, খেলে। ওদের সে হোটেল উঠে যাচ্ছে, আর চলে না, এইসব বলে। হাজারি এখনো পদ্মকে সম্ভ্রমের চোখে দেখে। পদ্মদিদি, সেই দুর্দণ্ড প্রতাপ পদ্মদিদি তাহার বাড়িতে আসিয়াছিল বেড়াইতে, তাহার স্ত্রীর সহিত যাচিয়া আলাপ করিতে। হাজারি নিজেকে অত্যন্ত সম্মানিত বিবেচনা করিল। পদ্মজি তাহার বাড়িতে পদধূলি দিয়া যেন তাহাকে কৃতার্থ করিয়া গিয়াছে। টেপি বলিল, বাবা, নরেন দাদাকে আমি নেমন্তন্ন করেছি। নয়নদা বলেছে আমাকে মাংস রেঁধে খাওয়াতে হবে, তুমি মাংস এনে দাও। হাজারি এদিকে সব কাজ মিটাইয়া কুসুমের বাড়ি যাইবার জন্য রওনা হইল। পথে হঠাৎ পদ্মজিয়ের সঙ্গে দেখা। পদ্মজিয়ের পরনে মলিন বস্ত্র, কখনো হাজারি জীবনে যাহা দেখে নাই। হাজারি বলিল, হাতে কি পদ্ম দিদি, যাচ্ছ কোথায়? পদ্ম হাজারিকে দেখিয়া দাঁড়াইল, বলিল, ঠাকুরমশাই কবে ফিরলে? হাতে তেঁতুল, একটু নিয়ে এলাম হোটেল থেকে। হাজারি মনে মনে হাসিল। হোটেল হইতে লুকাইয়া জিনিস সরাইবার অভ্যাস এখনো যায় নাই পদ্মদিদির। হাজারি পাশ কাটাইয়া চলিয়া যাইবার চেষ্টা করিল, কিন্তু পদ্ম বলিল, শোনো, দাঁড়াও না ঠাকুরমশাই, কাল তোমাদের বাসায় গিয়েছিলাম যে, বলেনি বৌদিদি? হ্যাঁ হ্যাঁ, বলছিল বটে। বৌদিদি লোক বড় ভালো, আমার সঙ্গে কত গল্প করলে। আরেকদিন যাব। বা, যাবে বই কি পদ্ম দিদি, তোমাদেরই বাড়ি, যখন ইচ্ছে হয় যাবে। হোটেল কেমন চলছে? তা মন্দ চলছে না, একরকম চলছে। বেশ বেশ, তাহলে এখন আসি পদ্ম দিদি। হাজারি চলিয়া গেল। ভাবিল, একরকম চলছে বললে, অথচ কাল বাড়িতে বসে গল্প করে এসেছে, হোটেল আর চলে না, উঠে যাবে। পদ্ম দিদি ভাঙে তো মোচকায় না। কুসুমের বাড়িতে হাজারি অনেকক্ষণ কথাবার্তা বলিল। কথায় কথায় নতুন গায়ের বধূটির কথা মনে পড়াতে হাজারি বলিল, ভালো কথা কুসুম মা, চেনো? এরশোলার বনমালের স্ত্রীর ভাইজি, তোমাকে দিদি বলে ডাকে একটি মেয়ে, বিয়ে হয়েছে নতুন গা। কুসুম বলিল, খুব চিনি, ওর নাম তো সুবাসিনী। ওকে কি করে জানলেন জ্যাঠামশাই? হাজারি বধূটির সম্বন্ধে সব কথা খুলিয়া বলিল। তাহার টাকা লইয়া আসা, হোটেলে তাহাকে অংশীদার করার সংকল্প। কুসুম বলিল, এ তো বড় খুশির কথা। আপনার হোটেলে টাকা খাটলে ওর ভবিষ্যৎ একটা হিল্লে হয়ে রইল। কিন্তু যদি আজ মরে যাই মা, তখন কোথায় থাকবে হোটেল? এ কথা বলতে নেই জ্যাঠামশাই, ছি। কুসুমের অবস্থা আজকাল ফিরিয়াছে। হাজারি তাহাকে শুধু মহাজন হিসেবে দেখে না, হোটেলের অংশীদার হিসেবে প্রতি মাসে 30-32 টাকা দেয়, মাসিক লাভের অংশস্বরূপ। কুসুম বলিল, অমন সব কথা বলেন কেন? ওতে আমার কষ্ট হয়। আপনি ছিলেন তাই আজ রানাঘাট শহরে মাথা তুলে বেড়াতে পারছি, ছেলে পেলে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে। এবারই বাধা রেখে গিয়েছিলেন শ্বশুর, আপনাকে বলিনি সে কথা। এতদিন বাড়ি বিক্রি হয়ে যেত দেনার দায়ে, যদি হোটেল থেকে টাকা না পেতাম মাস মাস। ওই টাকা দিয়ে দেনা সব শোধ করে ফেলেছি, এখন বাড়ি আমার নামে। আপনার দৌলতেই সব জ্যাঠামশাই, আমার চোখে আপনি দেবতা। হাজারি বলিল, উঠি আজ মা, এবার স্টেশনের হোটেলটাতে যাব। একদল বড় লোক টেলিগ্রাম করেছে কলকাতা থেকে, দার্জিলিং মেলের সময় এখানে খানা পাবে, তাদের জন্য মাংসটা নিজে রাঁধবো। তারে তাই লেখা আছে। দার্জিলিং মেলে 4-5টি বাবু নামিয়া হাজারি রেলওয়ে হোটেলে খাইতে আসিল। হাজারি নিজের হাতে মাংস রান্না করিয়াছিল। উহারা খাইয়া অত্যন্ত খুশি হইয়া গেল। হাজারিকে ডাকিয়া আলাপ করিল। উহাদের মধ্যে একজন বলিল, হাজারি বাবু, আপনার নাম কলকাতায় পৌঁছেছে জানেন তো? বড় ঘরে যারা 50 টাকা মাইনের ঠাকুর রাখে, তারা জানে রানাঘাটের হিন্দু হোটেলে হাজারি ঠাকুর খুব বড় রাঁধুনি।
আমাদের সেটা পরীক্ষা করে দেখবার জন্য আজকে আপনার এখানে আসা। তারে বলাও ছিল যাতে আপনি নিজে রাঁধেন। বড় খুশি হয়েছি খেয়ে। ইহার কয়েকদিন পরে একখানা চিঠি আসিল কলকাতা হইতে। সেদিন যাহারা রেলওয়ে হোটেলে খাইয়া গিয়াছিল তাহারাই পুনরায় দেখা করিতে আসিতেছে আজ ওবেলা। বিশেষ জরুরি দরকার। 3:30টার কৃষ্ণনগর লোকালে 2জন ভদ্রলোক নামিল। তাহাদের একজন সেখানকার সেই লোকটি যে হাজারের রান্নার অত সুখ্যাতি করে গিয়াছিল। অন্য একজন বাঙালি নয়, কি জাত হাজারে চিনিতে পারিল না। পূর্বের ভদ্রলোকটি হাজারের সঙ্গে অবাঙালি ভদ্রলোকটির পরিচয় করাইয়া দিয়া হিন্দিতে বলিল, এর কথাই আপনাকে বলেছিলাম, এই সেই হাজারি ঠাকুর। অবাঙালি ভদ্রলোকটি হাসিমুখে হিন্দিতে কি বলিলেন হাজারি ভালো বুঝিল না। বিনীতভাবে বাঙালি বাবুটিকে বলিল যে সে হিন্দি বুঝিতে পারে না। বাঙালি বাবুটি বলিলেন, শুনুন হাজারি বাবু, কথাটা বলি। আমার বন্ধু ইনি গুজরাটি, বড় ব্যবসাদার, ধুরন্ধর খাদ্যে কোম্পানির বড় অংশীদার। জিআইপি রেলের সব হিন্দু রেস্টুরেন্টের কন্ট্রাক্ট হলো খাদ্য কোম্পানি। ওরা আপনাকে বলতে এসেছে ওদের সব হোটেলের রান্না দেখাশোনা তদারক করবার জন্য 150 টাকা মাইনেতে আপনাকে রাখতে চায়। 3 বছরের এগ্রিমেন্ট। আপনার সব খরচ, রেলের যে কোনো জায়গায় আসা যাওয়া একজন চাকর ওরা দিবে। কমবেতে ফ্রি কোয়ার্টার দেবে। যদি ওদের নাম দাঁড়িয়ে যায় আপনার রান্নার গুণে আপনাকে একটা অংশ ওরা দেবে। আপনি রাজি? হাজারি নরেনকে ডাকিয়া আলোচনা করিল আড়ালে। মন্দ কি, কাজকর্ম এদিকে যাহা রহিল নরেন দেখাশোনা করিতে পারে। খরচপাতে মাসে তিনি 150 টাকা কম নয়। তাছাড়া হোটেলের ব্যবসা সম্বন্ধে খুব একটা অভিজ্ঞতা লাভের সুযোগ এটি। এ হাতছাড়া করা উচিত হয় না। নরেনের ইহাই মত। হাজারি আসিয়া বলিল, আমি রাজি আছি। কবে যেতে হবে বলুন? কিন্তু একটা কথা আছে, হিন্দি তো আমি জানিনি, কাজ চালাবো কি করে? বাঙালি বাবু বলিলেন, সে যেন ভাবনা নেই, 2 দিন থাকলেই হিন্দি শিখে নেবেন। সই করুন এই কাগজে। এই আপনার কন্ট্যাক্ট ফর্ম, এই অ্যাপয়েন্টমেন্ট লেটার। 2জন সাক্ষী ডাকুন। যদুবারের চোখে ডাকিয়ে আনা হইল তাহার হোটেল হইতে। অন্য সাক্ষী নরেন। কাগজ পরে হাঙ্গামা চুকিয়ে গেলে উহারা জাপানে আপ্যায়িত হইয়া ট্রেনে উঠিল। বাঙালি ভদ্রলোক বলিয়া গেল, মে মাসের 1 জয়েন করতে হবে আপনাকে বোম্বেতে। আপনার ইন্টার ক্লাস রেলওয়ে পাস আসছে, আর আমাদের লোকে আপনাকে সঙ্গে করে বম্বে পৌঁছে দেবে। তৈরি থাকবেন। আর 15 দিন বাকি। হাজারি স্টেশন হইতে বাহির হইয়াই কুসুমের সঙ্গে একবার দেখা করিবে ভাবিল। এত বড় কথাটা কুসুমকে বলিতেই হইবে আগে। বোম্বাই, সে বোম্বাই যাইতেছে। 150 টাকা মাহিনার। বিশ্বাস হয় না। সব যেন স্বপ্নের মতো ঘটিয়া গেল। টাকার জন্য নাই। টাকা এখানে সে মাসে 150 টাকার বেশি ছাড়া কম রোজগার করে না। কিন্তু মানুষের জীবনে টাকাটাই কি সব? 5টা দেশ দেখিয়া বেড়ানো, 5 জনের কাছে মানখাতের পাওয়া, ন্যূনতম জীবনযাত্রার আস্বাদ, এই সবই তো আসল। পিছন হইতে যদুবারুচে ডাকিল, ও হাজারি ভাইয়া, হাজারি ভাইয়া, শোনো, হাজারি ভাইয়া। হাজারি কাছে যাইতেই যদুবারুচে রানাঘাটের হোটেলের মালিকদের মধ্যে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত ব্যক্তি যে, সেই যদুবারুচে স্বয়ং নিচু হইয়া হাজারির পায়ের ধুলো লইতে গেল। বলিল, ধন্যি, খুব দেখালে ভাইয়া। হোটেল করে তোমার মতো ভাগ্যি কারো ফেরেনি। পায়ের ধুলো দাও, তুমি সাধারণ লোক নও দেখছি। হাজারি হা হা করিয়া উঠিল। কি করেন বারুচ্ছে মশাই? আমার দাদার সমান আপনি। ও কি, আপনাদের বাপ মায়ের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে এরকম করে খাচ্ছি। যদুবারুচ্চে বলিল, এসো না ভাইয়া গরিবের হোটেলে, একবার এক ছেলে তামাক খেয়ে যাও, এসো। যদুবারুচের অনুরোধ হাজারি এড়াইতে পারিল না। যদু চা খাওয়ালো, ছানার জিলাপি খাওয়াইলো, নিজের হাতে তামাক সাজিয়া খাইতে দিল। স্বপ্ন না সত্য? এই যদুবারুচে একদিন নিজের হোটেলে কাজ করিবার জন্যে না ভাঙাইতে গিয়াছিল। তাহার মনিবের দরের মানুষ ছিল 3 বছর আগেও। না, যথেষ্ট হইল তাহার জীবনে। ইহার বেশি আর সে কিছু চায় না। রাধা বল্লভ ঠাকুর তাহাকে অনেক দিয়াছেন, আশার অতিরিক্ত দিয়াছেন। কুসুম শুনিয়া প্রথমে ঘোর আপত্তি তুলিয়া বলিল, জ্যাঠামশাই কি ভাবেন? এই বয়সে তাহাকে সে অত দূরে যাইতে কখনোই দিবে না। জেঠিমাকে দিয়েও বারণ করাইবে। আর টাকার দরকার নাই। সে 7 সমুদ্র 13 নদীর পাড়ের দেশে যাইতে হইবে, এমন গরজ কিসের? হাজারি বলিল, মা, বেশি দিন থাকবো না সেখানে। চুক্তি সই হয়ে গিয়েছে সাক্ষীদের সামনে। না গেলে ওরা খেসারতের দাবি করে নালিশ করতে পারে। আরেকটা উদ্দেশ্য আছে। কি জানো মা? বড় বড় হোটেল কি করে চালায় একবার নিজের চোখে দেখে আসি।
আমরা তো ওই বাতিক, ব্যবসাতে যখন নেমেছি তখন এর মধ্যে যা আছে শিখে নিয়ে তবে ছাড়বো। বাধা দিও না মা, তুমি বাধা দিলে তো ঠেলবার সাধ্য নেই আমার। টেপির মা ও টেপি কান্নাকাটি করিতে লাগিল। ইহাদের দুজনকে বুঝাইল নরেন, মামা বাবু কি নিরুদ্দেশ যাত্রা করিতেছেন? অত কান্নাকাটি করিবার কি আছে ইহার মধ্যে? বোম্বে তো বাড়ির কাছে, লোকে কত দূর দূরান্ত যাইতেছে না চাকুরির জন্য। সেদিন রাত্রে হাজারে নরেনের মামা বংশীধর ঠাকুরকে ডাকিয়া বলিল, একটা কথা আছে, আমি তো আর দিন 15-র মধ্যে বোম্বাই যাচ্ছি। আমার ইচ্ছে যাবার আগে টেপির সঙ্গে নরেনের বিয়েটা দিয়ে যাব। নরেন এখানকার কারবার দেখাশোনা করবে, রেলের হোটেলটা ওকে নিজেই দেখতে হবে, ওটাতে মোটা লাভ। এতে তোমার কি মত? বংশীধর অনেকদিন হইতেই এইরূপ কিছু ঘটিবে আজ করিয়া রাখিয়াছিল। বলিল, হাজারিদা, আমি কি বলবো বলো, তোমার সঙ্গে পাশাপাশি হোটেলে কাজ করেছি, আমরা সুখে সুখী দুঃখে দুঃখী হয়ে কাটিয়েছি বহুকাল। নরেনও তোমারই আপনার ছেলে, যা বলবে তুমি তাতে আমার অমত কি? আর ওরও তো কেউ নেই, সব জানোই তুমি, যা ভালো বোঝো করো। দেনা পাওনার মীমাংসা অতি সহজেই মিটিল। হাজারী রেলওয়ে হোটেলটির সত্য টেপির নামে লেখাপড়া করিয়া দেবে। তাহার অনুপস্থিতিতে নরেন ম্যানেজার হইয়া উভয় হোটেল চালাইবে। তবে বাজারের হোটেলের আয় হিসাব মতো কুসুমকে ও টেপির মাকে ভাগ করিয়া দিতে থাকিবে। বিবাহর দিন ধার্য হইয়া গেল। টেপের মা বলিল, ওগো, তোমার মেয়ে বলছে অতসীকে নেমন্তন্ন করে পাঠাতে। ওর বড় বন্ধু ছিল, তাকে বিয়ের দিন আসতে লেখো না। হাজারি সে কথা ভাবিয়াছে। অতসীর সঙ্গে আজ বহুদিন দেখা হয় না। সেই মেয়েটির অযাচিত করুণা আজ তাহাকে ও তাহার পরিবারবর্গকে লোকের চোখে সম্ভ্রান্ত করিয়া তুলিয়াছে। অতসীর শ্বশুরবাড়ির ঠিকানা হাজারি জানিত না। কেবলমাত্র এইটুকুই জানিত, অতসীর শ্বশুর বর্ধমান জেলার মূলঘরের জমিদার। হাজারি চিঠিখানা তাহাদের গ্রামে অতসীর বাবার ঠিকানায় পাঠাইয়া দিল, কারণ সময় অত্যন্ত সংক্ষেপ। লিখিয়া ঠিকানা আনাইয়া পুনরায় পত্র লিখিবার সময় নেই। বিবাহের কয়েকদিন পূর্বে হাজারি শ্রীমন্ত কাশেরের দোকানে দানের বাসন কিনিতে গিয়াছে। শ্রীমন্ত বলিল, আসুন আসুন হাজারে বাবু, বসুন। ওরে বাবুরে তামাক দে রে। হাজারির নিজের বাসনপত্র কিনিয়া উঠিবার সময় কতকগুলি পুরানো বাসনপত্র, পিতলের বালতি ইত্যাদি নতুন বাসনের দোকানে দেখিয়া বলিল, এইগুলো কি হে শ্রীমন্ত? এগুলো তো পুরানো মাল, ঢালাই করবে নাকি? শ্রীমন্ত বলিল, ও কথা আপনাকে বলবো ভেবেছিলাম বাবু। ও আপনাদের পুরনো হোটেলের পদ্ধতি রেখে গেছে, হয় বন্ধক নয় বিক্রি। আপনি জানেন না কিছু? চক্কতি মশাইয়ের হোটেলে যে সিল হবে আজই। মহাজন ও বাড়িওয়ালা দেনা একরাশ, তারা নালিশ করেছিল। তা বাবু, পুরানো মালগুলো নিন না কেন? আপনাদের হোটেলের কাজে লাগবে। বড় ডেকচি, পেতলের বালতি, বড় গামলা সস্তা দরে বিক্রি হবে। ও বন্ধকি মালের হাঙ্গামা কে পোয়াবে বাবু? তার চেয়ে বিক্রি করে দেব। হাজারি এত কথা জানিত না। বলিল, পদ্ম নিজে এসেছিল? শ্রীমন্ত বলিল, হ্যাঁ, ওদের হোটেলের একটা চাকর সঙ্গে নিয়ে। হোটেল সিল হলে কাল একটা জিনিসও বার করা যাবে না ঘর থেকে, তাই রেখে গেল আমার এখানে। বলে গেল, এগুলো বন্ধক রেখে কিছু টাকা দিতেই হবে। চক্কতি মশাইয়ের একেবারে নাকি অচল। বাসনের দোকান হইতে বাহির হইয়া অন্য 5টা কাজ মিটাইয়া হোটেলে ফিরিতে অনেক বেলা হইয়া গেল। এবার বেচু চক্কদের হোটেলে যাইবে ভাবিয়াছিল, কিন্তু তাহার ঘটিয়া উঠিল না। কুসুম এই কয়দিন এই বাসাতে বিবাহের আয়োজনের নানা রকম বড় ছোট খুচরা কাজে সারাদিন লাগিয়া থাকে। হাজারি তাহাকে বাড়ি যাইতে দেয় না। বলে, মা, তুমি তো আমার ঘরের লোক, তুমি থাকলে আমার কত ভরসা। এইখানেই থাকো না একটা দিন। বিবাহের পূর্বদিন হাজারি অতসীর চিঠি পাইল। সে কৃষ্ণনগর লোকালে আসিতেছে। স্টেশনে যেন লোক থাকে, আর কেহ অতসীকে চেনে না। কে তাহাকে স্টেশন হইতে চিনিয়া আনিবে? হাজারি নিজেই বৈকাল 5টার সময় স্টেশনে গেল। ইন্টার ক্লাস কামরা হইতে অতসী আর তাহার সঙ্গে একটি যুবক নামিল। কিন্তু তাহাদের অভ্যর্থনা করিতে কাছে গিয়া হাজারি যাহা দেখিল, তাহাতে তাহার মনে হইল পৃথিবীর সমস্ত আলো যেন এক মুহূর্তে মুছিয়া লেপিয়া অন্ধকারে একাকার হইয়া গিয়াছে তাহার চক্ষুর সম্মুখে। অতসীর বিধবা বেশ। অতসী হাজারির পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল, কাকাবাবু ভালো আছেন? ইনি কাকাবাবু সুরেন, এ আমার ভাসুরপো, কলকাতায় পড়ে। অমন করে দাঁড়িয়ে রইলেন কেন? না মা, চলো এসো। ভাবছেন বুঝি এ আবার ঘাড়ে পড়লো দেখছি।
দিয়েছিলাম একরকম বিদেয় করে, আবার এসে পড়েছে সাত বোঝা নিয়ে। এই না, বাবা কাকারা এমন নিষ্ঠুর বটে। হাজারি হঠাৎ কাঁদিয়া উঠিল। এক প্ল্যাটফর্ম বিস্মিত জনতার মাঝখানে কি যেন তাহার মনে হইতেছে, তাহা সে কাহাকেও বুঝাইয়া বলিতে পারিবে না। মনের কোন স্থান যেন হঠাৎ বেদনায় টনটন করিয়া ভাঙিয়া পড়িতেছে। অতসী তাহাকে শান্ত করিয়া নিজের আঁচলে তাহার চক্ষু মুছাইয়া প্ল্যাটফর্ম হইতে বাহির করিয়া আনিল। রেলওয়ে হোটেলের কাছে নরেন উহাদের অপেক্ষায় দাঁড়াইয়া ছিল। সে হাজারের দিকে চাহিয়া দেখিল, হাজারি চোখ রাঙা, কেমন এক ভাব মুখে। অতসীর বিধবা বেশ দেখিয়াও সে বিস্মিত না হইয়া পারিল না, কারণ টেপির কাছে অতসীর সব কথাই সে শুনিয়াছিল ইতিমধ্যে। সবে আজ বছর 3 বিবাহ হইয়াছে, তাহাও শুনিয়াছিল। অতসীদি বিধবা হইয়াছে এ কথা তো কেহ বলে নাই। বাড়ি পৌঁছিয়া অতসী টেপিকে লইয়া বাড়ির ছাদে অনেকক্ষণ কাটাইল। দুজনে বহুকাল পরে দেখা। সেই এরশোলায় আজ প্রায় 3 বছর হইল তাহাদের ছাড়াছাড়ি। কত কথা যে জমা হইয়া আছে। টিপি চোখের জল ফেলিল বাল্যসখীর এই অবস্থা দেখিয়া। অতসী বলিল, তোরা যদি সবাই মিলে কান্নাকাটি করবি তাহলে কিন্তু চলে যাব, ঠিক বলছি। এলাম বাপ মায়ের কাছে, বোনের কাছে একটু জুড়ুতে, না কেবল কান্না আর কেবল কান্না। সরে আয়, তোর এই দুল জোড়াটা পরতো দেখি কেমন হয়েছে, আর এই ব্রেসলেটটা দেখি হাত। টিপি হাত ছিনাইয়া লইয়া বলিল, এই তোমার ব্রেসলেট অতসীদি, এ আমায় দিতে পারবে না, কখনো না। তাহলে আমি মাথা কুটবো এই ছাদে, যদি না পড়িস। সত্যি বলছি, আমার স্বাদ কেন মেটাতে দিবি নে? টেপি আর প্রতিবাদ করিল না। তাহার 2 চক্ষু জলে ভাসিয়া গেল। ওদিকে অতসী তাহার ডান হাত ধরিয়া তখন ঘুরাইয়া ঘুরাইয়া ব্রেসলেট পরাইতেছে। হাজারি অনেক রাত্রে তামাক খাইতেছে। অতসী আসিয়া নিঃশব্দে পাশে দাঁড়াইয়া বলিল, কাকাবাবু। হাজারি চমকিয়া উঠিয়া বলিল, অতসীমা, এখনো শোওনি? না কাকাবাবু, আজ তো সারাদিন আপনার সঙ্গে একটা কথাও হয়নি, তাই এলাম। হাজারি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, এমন জানলে তোমায় আনতাম না মা, আমি কিছুই শুনিনি, কতদিন গায়ে যায়নি তো। তোমারে বেশ চোখে দেখতেই কি নিয়ে এলাম মা তোমায়। অতসী চুপ করিয়া রহিল। হাজারি স্নেহশীল পিতৃহৃদয়ের সান্নিধ্যের নিবিড়তায় সেই যেন তাহার দুঃখে সান্ত্বনা পাইতে চায়। হাজারি সস্নেহে তাহাকে কাছে বসাইল। কিছুক্ষণ কেহই কথা বলিল না। পরে অতসী বলিল, কাকাবাবু, আমি একদিন বলেছিলাম আপনার হোটেলের কাজেই উন্নতি হবে, মনে আছে? সব মনে আছে মা অতসী, ভুলিনি কিছুই। আর না, কিন্তু এখানকার স্টার্টপত্র সব তো তোমার দয়াতেই মা, তুমি দয়া না করলে। অতসী তিরস্কারের সুরে বলিল, ও কথা বলবেন না কাকাবাবু। ছি, আমি টাকা দিলেও আপনার ক্ষমতা না থাকলে সেই টাকা বাড়তো? 3 বছরের মধ্যে এত বড় জিনিস করে ফেলতে পারত অন্য কোনো আনারি লোক। আমি কিছুই জানতাম না কাকাবাবু, এখানে এসে সব দেখে শুনে অবাক হয়ে গিয়েছি। আপনি ক্ষমতাবান পুরুষ মানুষ কাকাবাবু। এখন তুমি এরশোলায় যাবে মা? না আবার শ্বশুর বাড়ি যাবে? এরশোলাতেই যাব। বাবা মা দুঃখে সারা হয়ে আছেন, তাদের কাছে গিয়ে কিছুদিন থাকবো। জানেন কাকাবাবু, আমার ইচ্ছে দেশে এমন একটা কিছু করব যাতে সাধারণের উপকার হয়। বাবার টাকা সব এখন আমিই পাবো, শ্বশুরবাড়ি থেকেও টাকা পাবো, কিন্তু এ টাকার আমার কোনো দরকার নেই কাকাবাবু। 5 জনের উপকারের জন্য খরচ করেই সুখ। যা ভালো বুঝো মা কয়ে। আমি তোমায় কি বলবো কাকাবাবু, আপনি বোম্বে যাচ্ছেন নাকি? হ্যাঁ মা। অতসী ছেলে মানুষের মতো আবদারে সুরে বলিল, আমায় নিয়ে যাবেন সঙ্গে করে? বেশ, বাপচিয়ে থাকবো, আপনাকে রেঁধে দেব। আমায় খুব ভালো লাগে দেশ বেড়াতে। যেও মা, এবারটা নয়, আমি 3 বছর থাকবো সেখানে, দেখি কীরকম সুবিধা অসুবিধা হয়, এরপর যেও। ঠিক কাকাবাবু? কেমন, মনে থাকবে তো? ঠিক মনে থাকবে। যাও এখন শোও গিয়ে মা, অনেক কষ্ট হয়েছে গাড়িতে, সকাল সকাল বিশ্রাম করো গিয়ে। পরদিন বিবাহ। টেপির নরম হাতখানি নরেনের বলিষ্ঠ পেশিবদ্ধ হাতে স্থাপন করিবার সময় হাজারের চোখে জল আসিল। কতদিনের স্বাদ এতদিনের ঠাকুর রাধাবল্লভ পূর্ণ করিলেন। বংশীধর ঠাকুর বরকর্তা সাজিয়া বিবাহ মজলিসে বসিয়াছিল। সেও সেই সময়টা আবেগপূর্ণ কণ্ঠে বলিয়া উঠিল, হাজারিদা, কাছাকাছি সব হোটেলের রাঁধুনি বামুনরা তাহাদের আত্মীয় স্বজন লইয়া যাত্রী সাজিয়া আসিয়াছে। এই বিবাহ হোটেলের জগতের, ভিন্ন জগতের কোনো লোকের নিমন্ত্রণ হয় নাই ইহাতে। ইহাদের উচ্চ কলরব, হাসি ঠাট্টা ও হাঁকটাকে বাড়ি সরগরম হইয়া উঠিল। বিবাহের পরদিন বরকনে বিদায় হইয়া গেল। বেশি দূর উহারা যাইবে না।
এই রানাঘাটের চূর্ণির ধারে বংশীধর একখানা বাড়ি ভাড়া করিয়াছে 5 দিনের জন্য। সেখানে দেশ হইতে বংশীধরের এক দূর সম্পর্কের বিধবা পিসি আসিয়াছেন বিবাহের ব্যাপারে। বৌভাত সেখানেই হইবে। হাজারি একবার রেলওয়ে হোটেলের কাজ দেখিতে যাইতেছে। বেলা আন্দাজ 10টা। বেচুচক্ষতের হোটেলের সামনে ভিড় দেখিয়া থামিয়া গেল। কোর্টের পিয়ন বেলিফ ভিড়ের মধ্যে দাঁড়ায় আছে। আর আছে রামরতন পাল চৌধুরী জমিদার। ব্যাপার কি জিজ্ঞাসা করিয়া জানিল মহাজনের দেনার দায়ে বেচুচক্ষতের হোটেল শিল হইতেছে। হাজারে কিছুক্ষণ থমকিয়া দাঁড়াইয়া রহিল। তাহার পুরনো মনিবের হোটেল। এইখানে সে দীর্ঘ 7 বছর সুখে দুঃখে কাটাইয়াছে। এতদিনের হোটেলটা আজ উঠিয়া গেল। একটু পরে পদ্মছি দুহাতে দুটি বড় বালতি লইয়া হোটেলের পিছনের দরজা দিয়া বাহির হইতেই একজন আদালতের পেয়াদা বেলিফের দৃষ্টি সেদিকে আকৃষ্ট করিল। বেলিফ সাক্ষী দুজনকে ডাকিয়া বলিল, এই দেখুন মশাই, ওই মেয়ে লোকটা হোটেল থেকে জিনিস নিয়ে যাচ্ছে। এটা বেআইনি। আমি পেয়াদারের দিয়ে আটকে দিচ্ছি আপনাদের সামনে। পেয়াদারা গিয়া বাধা দিয়া বলিল, বালতি রেখে যাও। পরে আরো কাছে গিয়া হাঁক দিয়া বলিল, শুধু বালতি নয় বাবু, বালতির মধ্যে পেতল কাঁসার বাসন রয়েছে। পদ্মজি ততক্ষণে বালতি দুটি প্রাণপণে জোর করিয়া আটকিয়া ধরিয়াছে। সে বলিল, এ বাসন আমার নিজের, হোটেল চক্কতি মশাইয়ের। আমার জিনিস উনি নিয়ে এসেছিলেন, এখন আমি নিয়ে যাচ্ছি। পেয়াদারা ছাড়িবার পাত্র নয়, অবশ্যই পদ্মজিও নয়। উভয় পক্ষই বাগবিতণ্ডা অবশেষে টানা হেসরা হইবার উপক্রম হইল। মজা দেখিবার লোক জুটিয়া গেল বিস্তর। একজন মহাজন পাওনাদার বলিল, আমি এই সকলের সামনেই বলছি, বাসন নামিয়ে যদি না রাখো তবে আদালতের আইন অমানত করবার জন্য আমি তোমাকে পুলিশে দেব। একজন সাক্ষী বলিল, তা দেবেন কেমন করে বাপু? ওর নামে তো ডিক্রি নেই আদালতের, ও আদালতের ডিক্রি মানতে যাবে কেন? বেলিফ বলিল, তা নয়, ওকে চুরির চার্জে ফেলে পুলিশে দেওয়া চলবে। এই হোটেল এখন মহাজনের পাওনাদারের। তার ঘর থেকে অপরের জিনিস নিয়ে যাবার রাইট কি? ওকে জিজ্ঞেস করো ও ভালোই ভালোই দেবে কিনা। পদ্মজি দিতে রাজি নয়। সে আরো জোর করিয়া আঁকড়াইয়া আছে বাটি দুটি। বেলিফ বলিল, কেড়ে নাও মাল ওর কাছ থেকে, বদমাইশ মাগে কোথাকার, ভালো কথাই কেউ নয়। পেয়াদারা এবার বীর দর্পে আসিয়া গেল। পুনরায় একচোট দস্তাদস্তির সূত্রপাত হইবার উপক্রম হইতেই হাজারে সেখানে গিয়া দাঁড়াইয়া বলিল, পদ্মদিদি, বাসনদের দিয়ে দাও। লজ্জায় ও অপমানে পদ্মঝিয়ের চোখে তখন জল আসিয়াছে। জনতার সামনে দাঁড়াইয়া এমন অপমানিত সে কখনো হয় নাই। এই সময় হাজারিকে দেখিয়া সে হাউ হাউ করিয়া কাঁদিয়া ফেলিল। এই দেখো না ঠাকুর মশাই, তুমি তো কতদিন আমাদের হোটেলে ছিলে, এ আমার জিনিস না? বলো না তুমি, এ বালতি কার? হাজারে সান্ত্বনার স্বরে বলিল, কেঁদো না এমন করে পদ্মদিদি, এ হলো আইন আদালতের ব্যাপার। বাসন রেখে এসো ঘরের মধ্যে, আমি দেখছি তারপর কি ব্যবস্থা করা যায়। অবশ্য তখন কিছু করিবার উপায় ছিল না। সে আদালতের বেলিফকে জিজ্ঞাসা করিল, কি করলে এদের হোটেলটা আবার বজায় থাকে? টাকা চুকিয়ে দিলে। এ ওতে সোজা কথা নয় মশাই। 750 টাকার দাবিতে নালিশ এখনো ডিক্রি হয়নি। বিচারের আগে সম্পত্তি সিল না করলে দেনাদার ইতিমধ্যে মাল হস্তান্তর করতে পারে, তাই সিল করা। আদালতের পেয়াদারা কাজ শেষ করিয়া চলিয়া গেল। বেচুচক্ক থেকে একবার ডাকিয়া হাজারে বলিল, আমার সঙ্গে চলুন না কর্তামশাই, একবার স্টেশনের দিকে আসুন, কথা আছে। রেলের হোটেলে নিজের ঘরটিতে বেচুচক্ক থেকে বসিয়া হাজারে বলিল, কর্তা, একটু চা খাবেন? বেচুচক্কদের মন খুবই খারাপ। চা খাইতে প্রথমটা চাহে নাই। হাজারি কিছুতেই ছাড়িল না। চা পান ও জল যোগানতে বেচু বলিল, হাজারি, তুমি তো 7-8 বছর আমার সঙ্গে ছিলে, জানো তো সবই। হোটেলটা ছিল আমার প্রাণ। আজ 22 বছর হোটেল চালাচ্ছি। এখানে কোথায় যাই আর কি করি? পৈতৃক জটজমা ঘরদোর যা ছিল ফুলে নবলায়, সে এখন আর কিছুই নেই। ওই হোটেলেই ছিল বাড়ি। এমন কষ্ট হয়েছে, এই বুড়ো বয়সে এখন দাঁড়াই কোথায়, চালাই কি করে? এমন অবস্থা হলো কি করে কর্তা? দেনা বাঁধালেন কি করে? খরচায়ে এধানে কুলো তো না হাজারি। 2বার বাসন চুরি হয়ে গেল। ছোট হোটেল, আর কত ধাক্কা সইবার জান ছিল। কাবু হয়ে পড়ল। খদ্দের কমে গেল। বাড়ি ভাড়া জমতে লাগলো। এসব নানা উৎপাত। হাজারি বেচুচক্ক থেকে তামাক সাজিয়ে দিয়া বলিল, কর্তা, একটা কথা আছে বলি। আপনি আমার পুরনো মনিব। আমার যদি টাকা এখন থাকতো, আপনার হোটেলের সিল আমি খুলিয়ে দিতাম। কিন্তু কাল মেয়ের বিয়ে দিয়ে এখন অত টাকা আমার হাতে নেই। তাই বলছি, যতদিন বোম্বে থেকে না ফিরি আপনি আমার বাজারের হোটেলের ম্যানেজার হয়ে হোটেল চালান। 25 টাকা করে আপনার খরচ দেব। হাজারে মাহিনার কথা মনিবকে বলিতে পারিল না। খাবেন দাবেন হোটেলে, আর পদ্ধতিতে ওখানে থাকবে, মাইনে পাবে, খাবে।
কি বলেন আপনি? বেচু চক্রতের পক্ষে ইহা অসমপনের স্বপন। এ আশা সে কখনো করে নাই। রেলবাজারের অত বড় কারবারি হোটেলে সে ম্যানেজার হইবে। পদ্মজিও খবরটা পাইয়াছিল বোধহয় বেচুর কাছেই। সেদিন সন্ধ্যাবেলা সে কুসুমের বাড়ি গেল। কুসুম উহাকে দেখিয়া কিছু আশ্চর্য না হইয়া পারিল না, কারণ জীবনে কোনোদিন পদ্মজি কুসুমের দৌড় মারায় নাই। এসো পদ্মপিসি, বসো। আমার কি ভাগ্যি, এই পিড়িখানাতে বসো পিসি। পান দোক্তা খাও, বসো পিসি, সেজে পানে। পদ্মজি বসিয়া পান খাইয়া অনেকক্ষণ ধরিয়া কুসুমের সঙ্গে এই গল্প ও গল্প করিল। পদ্ম বুঝিতে পারিয়াছে কুসুমও তাহার এক মনিব। ইহাদের সকলকে সন্তুষ্ট রাখিয়া তবে চাকুরি বজায় রাখা। যদিও সে মনে মনে জানে চাকুরি বেশি দিন তাহাকে করিতে হইবে না, আবার একটা হোটেল নিজেরাই খুলিবে। তবে বিপদের দিনগুলোতে একটা কোনো আশ্রয়ে কিছুদিন মাথা গুজিয়া থাকা। পরদিন পদ্মজি হোটেলের কাজে ভর্তি হইল। বেচু চক্রতিও বসিল গদির ঘরে। ইহারা কেউই যে বিশ্বাসযোগ্য নয় তাহা হাজারি ভালো করিয়া বুঝিত। তবে কথাই যে কেশ থাকিবে নরনের কাছে। বেচু চক্রতি দেখাশোনা করিয়াই খালাস। হাজারির মনে হইল সে তাহার পুরনো দিনের হোটেলের আবার কাজ করিতেছে। বেচু চক্রতি তাহার মনিব, পদ্মজিও ছোট মনিব। পদ্ম যখন আসিয়া সকালে জিজ্ঞাসা করিল, ঠাকুরমশাই ইলিশ মাছ আনাবো এবেলা না পোনা, তখন হাজারি পূর্ণ অভ্যাসবশতই সম্ভ্রমের সহিত উত্তর দিল, যা ভালো মনে করে পদ্ম দিদি, পচা না হলে ইলিশই এনো। বেচু চক্রতের পাকা ব্যবসাদার লোক এবং হোটেলের কাজে তাহার অভিজ্ঞতা হাজারি অপেক্ষা অনেক বেশি। এ হাজারিকে ডাকিয়া বলিল, হাজারি, একটা কথা বলি, তোমার এখানে ফার্স্ট আর সেকেন্ড ক্লাসের মধ্যে মোট 4 পয়সার তফাৎ রেখেছ। এটা ভালো মনে হয় না আমার কাছে। এতে করে সেকেন্ড ক্লাসে খদ্দের কম হচ্ছে, বেশি লোক ফার্স্ট ক্লাসে খায়, অথচ খরচ যা হয় তার পেছনে তোমার তেমন লাভ দাঁড়ায় না। গত 1 মাসের হিসাব খতিয়ে দেখলাম কি না, নরেন বাবা যে ছেলে মানুষ, সে হিসেবের কি বোঝে। হাজারি কথাটার সত্যতা বুঝিল, বলিল, আপনি কি বলেন কর্তা? আমার মত হচ্ছে এই যে ফার্স্ট ক্লাস হয় একদম উঠিয়ে দাও, নয়তো আমার হোটেলের মতো অন্তত 2 আনা তফাৎ রেখো। শীতকালে যখন সব সস্তা, তখন এ থেকে যা লাভ হবে, বর্ষাকালে বা অন্য সময় ফার্স্ট ক্লাসের খদ্দেরদের পেছনে সেই লাভের খানিকটা খেয়ে গিয়েও যাতে কিছু থাকে তা করতে হবে, বুঝলে না? তাই করুন কর্তা, আপনি যা বোঝেন। আমি কি আর তত বুঝি? বেচু চক্রতি খুব সন্তুষ্ট আছেন হাজারির ব্যবহারে। ঠিক সেই পুরনো দিনের মতোই হাজারির নম্র কথাবার্তা, যেন তিনিই মনিব, হাজারি তার চাকর। যদিও পদ্মজিও তিনি দুজনের দৃঢ় বিশ্বাস হাজারি যা কিছু করিয়া তুলিয়াছে সবই কপালের গুণে, আসলে তাহার বুদ্ধিশুদ্ধি কিছুই নেই। তবুও দুজনেই এখন মনে মনে ভাবে, বুদ্ধি যতই থাক আর না থাক, বুদ্ধি অবশ্য সকলের থাকে না। লোক হিসাবে হাজারি কিন্তু খুবই ভালো। সকালে উঠিয়া হাজারি এক কলিকা গাঁজা সাজিবার উদ্যোগ করিতেছে। এই সময়টা সকলের অগোচরে সে একবার গাঁজা খাইয়া থাকে। হোটেলে গিয়া আজকাল সে সুবিধা ঘটে না। এমন সময় অতসীকে ঘরে ঢুকিতে দেখিয়া সে তাড়াতাড়ি গাঁজার কলিকা ও সরঞ্জাম লুকাইয়া ফেলিল। অতসীর মুখের দিকে চাহিয়া বলিল, কি মা? কাকাবাবু, আপনি কবে বম্বে যাচ্ছেন? আসছে মঙ্গলবার যাব, আর 4 দিন বাকি। আমার বড় ইচ্ছে হচ্ছে আপনাকে নিয়ে এরশোলা যাব। আমাদের বৈঠকখানায় আবার আপনাকে আর বাবাকে জল খাবার এনে দেব। যাবেন কাকাবাবু? হাজারের চোখে জল আসিল। কি তুচ্ছ স্বাদ! মেয়েদের মনে এইসব অতি সামান্য আশা আকাঙ্ক্ষায় কি সব সময় পূর্ণ হয়? কি করিয়া সে এরশোলা যাইবে এখন? ছেলে মানুষ, না হয় বলিয়া খালাস। মুখে বলিল, মা, সে হয় না, কত কাজ বাকি এদিকে। সে তো মা জানো না, নরেন ছেলে মানুষ, ওকে সব জিনিস দেখিয়ে বুঝিয়ে না দিয়ে। আজ চলুন আমায় নিয়ে, গরুর গাড়িতে আমরা বাপ মেয়েতে চলে যাই, কাল বিকেলে চলে আসবেন। তাছাড়া টেপিও বলছিল একবার গায়ে যাবার ইচ্ছে হয়েছে। চলুন কাকাবাবু, চলুন। তা নিতান্ত যদি না ছাড়ো মা, তবে পরশু সকালে গিয়ে সেই দিনই সন্ধ্যার পরে ফিরতে হবে। থাকবার একদম উপায় নেই, কারণ এরপর দিন বিকেলে রওনা হতে হবে আমায়। বোম্বাইয়ের ডাকগাড়ি রাত 8টায় ছাড়ে বলে দিয়েছে। বৈকালে চূর্ণির ধারের নিম গাছটার তলায় হাজারি একবার গিয়া বসিল। পাশের চুন কয়লার আড়তে হিন্দুস্থানি কুলিরা সেইভাবে সুর করিয়া সমস্বরে ঠোঁট হিন্দিতে গজল গাহিতেছে। চূর্ণির খেয়াঘাটে উপরের ফুলে নবলার হাটের হাঁটুরে লোক পারাপার হইতেছে। পুরনো দিনের মতোই সব। সে কি আজও বেচু চক্রতের হোটেলে কাজ করিতেছে?
পদ্মজিয়ার মুখ নাড়া খাইয়া তাহাকে কি এখনই সদ্য আজ বসানো কয়লার উনুনের ধোয়ার মধ্যে বসিয়া ওবেলা রান্নার ফট বুঝিয়া লইতে হইবে? সেই পদ্মদিদি, সেই বেচেচক্ষতির সঙ্গে সকালবেলাও তো কথাবার্তা হইয়াছিল। দাঁড়িপাল্লায় পাল্লা বদল হইয়াছে। পুরনো দিনের সম্বন্ধগুলি ছায়াবাজির মতো অন্তর্নিহিত হইল কোথায়? বোম্বাই, বোম্বাই কত দূরে কে জানে। টেপিকে লইয়া, অতসীকে বা কুসুমকে লইয়া যদি যাওয়া যাইত, ইহারা যে কেহ সঙ্গে থাকিলে সে বিলাত পর্যন্ত যাইতে পারে। দুনিয়ার যে কোনো জায়গায় বিনা আশঙ্কায়, বিনা দ্বিধায় চলিয়া যাইতে পারে। তখনকার দিনে সে কি একবারও ভাবিয়াছিল আজকার মতো দিন তাহার জীবনে আসিবে? নরেনকে যেদিন প্রথম দেখে সেদিনই মনে হয়েছিল এই সুন্দর ছবিটি টেপি লাল চেলি পরিয়া নরেনের পাশে দাঁড়াইয়া, মুখে লজ্জা, চোখে চাপা আনন্দের হাসি। তখন মনে হয়েছিল এসব দুরাশা, এও কি কখনো হয়? সবই ঠাকুর রাধাবল্লভের দয়া। নতুবা সে আবার কবে ভাবিয়াছিল যে সে বোম্বাই যাইবে 150 টাকা মাহিনার চাকুরি লইয়া। পরদিন অতসী আসিয়া আবার বলিল, কবে এরোশালা যাবেন কাকাবাবু? টেপিও যাবে বলছে, কাকিমাও বলছিলেন গায়ে থেকে সেই আজই 2 বছর 2.5 বছর এসেছেন, আর কখনো যাননি। ওরও যাবার ইচ্ছে, একদিনের জন্য চলুন না। আবার স্বগ্রামে আসিয়া উহাদের গাড়ি ঢুকিল বহুদিন পরে। হাজারের বাড়িটা বাসযোগ্য নাই, খড়ের ঘর এতদিন দেখাশোনার অভাবে নষ্ট হইয়া গিয়াছে। ঝড়ে খড় উড়িয়া যাওয়ার দরুন চালের নানা জায়গা দিয়া নীল আকাশ দিব্যি চোখে পড়ে। অতসী টানাটানি করিতে লাগিল তাদের বাড়িতে সব শুদ্ধ লইয়া যাইবার জন্য, কিন্তু টেপির মা রাজি নয়। নিজের ঘরদোরের উপর মেয়ে মানুষের চিরকাল টান। ভাঙা ঘরের উঠানের জঙ্গল নিজের হাতে তুলিয়া ফেলিয়া টেপির সাহায্যে ঘরের দাওয়া ও ভেতরকার মেঝে পরিষ্কার করিয়া নিজের বাড়িতেই সে উঠিল। টেপিকে বলিল, তুই বস মা, আমি পুকুরে একটা ডুব দিয়ে আসি। পেয়ারাতলার ঘাটে কতদিন নাইনি। পুকুরের ঘাটে গিয়ে এপাড়ার রাধু চাটুর্যের পুত্রবধূর সঙ্গে প্রথমেই দেখা। সে মেয়েটির বয়স প্রায় টেপির মায়ের সমান। দুজনে যথেষ্ট ভাব চিরকাল। টেপির মাকে দেখিয়া সে এত একেবারে অবাক, বাসন মাজা ফেলিয়া হাসি মুখে ছুটিয়া আসিয়া বলিল, ও মা, দিদি যে, কখন এলে দিদি? আর কি আমাদের কথা মনে থাকবে তোমার? এখন বড়লোক হয়ে গিয়েছো সবাই বলে, গরিবদের কথা কি মনে পড়ে? দুজনে দুজনকে জড়াইয়া ধরিয়া কাঁদিয়া ফেলিল। কিছুক্ষণ পরে রাধু চাটুর্যের পুত্রবধূকে সঙ্গে লইয়া টেপির মা ঘাট হইতে ফিরিল। মেয়েটি বাড়ি ঢুকিয়া টেপিকে বলিল, চিনতে পারছিস মা? ও মা, কাকিমা যে, আসুন আসুন। এসো মা, জন্ময়ে স্থির হও, সাবিত্রীর সমান হও। হ্যাঁ গা, তোমার কেমন আক্কেল! মেয়েকে আনলে অমনি জামাইকেও আনতে হয় না? শুনেছি চাঁদের মতো জামাই হয়েছে। এ চুরি কে দিয়েছে দেখি মা? কভরি? একে কি বলে? পাশা? দেখি দেখি, কখনো শুনিও নি এসব নাম। তা একটা কথা বলি, তোমাদের রান্না এবেলা এখানে হওয়ার উপায়ও নেই। আমাদের বাড়িতে তোমরা সবাই এবেলা 2 ডাল ভাত। টেপি বলিল, সে হবে না কাকিমা, অতসীদি এসেছে আমাদের সঙ্গে, জানেন না? অতসীদি সবাইকে বলেছে খেতে। সেখানে নিয়ে গিয়ে তুলছিল আমাদের, মা গেল না। জানেন তো, মার 7 প্রাণ বাঁধা এই ভিটের সঙ্গে। রানাঘাটের অমন বাড়ি, কলের জল, শহর জায়গা, সেখানে থাকতেও মা শুধু বাড়ি বাড়ি করে। আহা, বাড়ির কি ছিঁড়ি! ফুটু খড়ের চাল, বাড়ি বললেও হয়, গোয়াল বললেও হয়। বাপের বাড়ির নিন্দে করিস নে, যা যা, আজ না হয় বড়লোক শ্বশুর হয়েছে, এই ফুটো খড়ের চালের তলায় তো মানুষ হয়েছ মা। হাসি গল্পের মধ্যে দিয়ে প্রায় ঘণ্টা 2 কখন কাটিয়া গেল। ইহাদের আসিবার খবর পাইয়া এ পাড়ার ও পাড়ার মেয়ে মহলের সবাই দেখা করিতে আসিল। জামাইকে সঙ্গে করিয়া না আনার দরুন সকলেই অনুযোগ করিল। টেপির মা বলিল, জামাইয়ের আসবার জো নেই যে, রেলের হোটেলে দেখাশোনা করেন, সেখানে একদিন না থাকলে চুরি হবে, উপায় থাকলে আনি নে মা। অতসীর দুর্ভাগ্যর কথা সকলেই পূর্বে জানিত। গ্রামশুদ্ধ লোক তাহার অন্তর্দুঃখিত। সবাই এক বাক্যে বলে, অমন মেয়ে, দেবীর মতো মেয়ে, তার কপালে এই দুঃখ, এই কচি বয়সে। সন্ধ্যার দেরি নাই। অতসীর বৈঠকখানায় বসিয়া অতসীর বাবার সঙ্গে হাজারের কথাবার্তা বলিতেছিল। হরিচরণবাবু কন্যার অকাল বৈধব্যে বড় বেশি আঘাত পাইয়াছেন।
হাজারির মনে হইল যেন এই 2.5 বছরের ব্যবধানে তার 10 বছর বয়স বাড়িয়া গিয়াছে। মেয়েকে দেখিয়া আজ তবু একটু সুস্থ হইয়াছেন। হরিচরণ বাবু বলিলেন, এই দেখো, তোমার বয়সে আর আমার বয়সে খুব বেশি তফাৎ হবে না। তোমারও প্রায় 50 হয়েছে, না হয় 1-8 বছর বাকি, কিন্তু তোমার জীবনে উদ্যম আছে, আশা আছে, মনে তুমি এখনো যুবক, কাজ করবার শক্তি তোমার অনেক বেশি এখনো। এই বয়সে বোম্বে যাচ্ছ শুনে হিংসে হচ্ছে হাজারি। বাঙালির মধ্যে তোমার মতো লোক যত বাড়বে, ঘুমন্ত জাতটা ততই জাগবে। এরা 35 বছরের বয়সে গলায় তুলসীর মালা পরে পরকালের জন্য তৈরি হয়। দেখছো না আমাদের গায়ের দশা? ইহকালে দেখিনে, ভোগ করলিনে, তোদের পরকাল কি হবে বাপু? সেখানেই তো ভূতের ভয়, পরকালে নরকে যাবে। তুমি কি ভাবো অকর্মা অলস ভীরু লোকদের স্বর্গে জায়গা দেন ভগবান? এই সময় পুরানো দিনের মতো অতসী আসিয়া উহাদের সামনে টেবিলে জলখাবারের রেকাবি রাখিয়া বলিল, খান কাকাবাবু, চা আনি। বাবা তুমিও খাও, খেতে হবে, সন্ধ্যার এখনো অনেক দেরি। কিছুক্ষণ পরে চা লইয়া অতসী আবার ঢুকিল। পেছনে আসিল টেপি, সেই পুরোনো দিনের মতো সবই, তবু কত তফাৎ। অতসীর মুখের দিকে চাহিলে হাজারের বুকের ভেতরটা বেদনায় টন টন করে। তবুও তো মা বাপের সামনে অতসী বিধবার বেশ যতদূর সম্ভব বর্জন করিয়াছে। মা বাপের চোখের সামনে সে বিধবার বেশে ঘুরিতে ফিরিতে পারিবে না, ইহাতে পাপ হইবে। হরিচরণবাবু সন্ধানহিক করিতে বাড়ির মধ্যে গেলেন। অতসীর দিকে চাহিয়া হাজারে বলিল, কেমন মা, তোমার সাজ যা ছিল মিটেছে? নিশ্চয়ই কাকাবাবু। টেপি কি বলিস? কতদিন ভাবতুম গায়ে তো যাব, সেখানে টেপিও নেই, কাকাবাবুও নেই, কাদের সঙ্গে দুটো কথা বলবো? কাল আমার সঙ্গে রানাঘাট যেতে হবে কিন্তু মা। বাহ, সে আমি বাবা মাকে বলে রেখেছি, আপনাকে উঠিয়ে দিতে যাব না কিরকম? কাকাবাবু, টেপি এখন দিন কতক আমার এখানে থাক না, তাহলে আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসবার সময় ওকে সঙ্গে করে আনে। নরেনবাবু মাঝে মাঝে এখানে আসবেন। নরেনের কথা বলাতে টেপি বাপের অলক্ষিতে অতসীকে এক রাম চিমটি কাটিল। কাকাবাবু পুজোর সময় আসবেন তো? এবার আমাদের গায়ে আমরা ঠাকুর পূজা করব। পুজোর তো অনেক দেরি এখন মা, যদি সম্ভব হয় আসবো বই কি। তুমি যদি পুজো করো তবে আবার চেষ্টা করব। টেপি বলিল, তোমাকে আসতেই হবে বাবা, মা বলছে এবার প্রতিমা গড়িয়ে কোজা করে লক্ষ্মী পূজা করবে, এখনো 3-4 মাস দেরি। সেই সময় ছুটি নিয়ে আসবে বাবা, কেমন তো? রাধু মুখুজ্জের পুত্রবধূ নাছরবান্দা হইয়া পড়িয়াছিল। রাত্রে তাহাদের বাড়িতে সকলকে খাইতে হইবেই। টিপির মা সন্ধ্যাবেলা হইতেই রাধু মুখুজ্জের বাড়ি গিয়া কুটিয়াছে, মোচা কুটিয়া, দেশ কুমড়ো কুটিয়া তাহাদের সাহায্য করিতেছে। সে সরল গ্রাম্য মেয়ে, শহরের জীবনযাত্রার চেয়ে পাড়াগাঁয়ের এই জীবন তাহার অনেক ভালো লাগে। সে বলিতেছিল, ভাই, শহরে টহরে কি আমাদের পোষায়? এই যে কুমড়োর ডাঁটাটুকু, এই 1 পয়সা, এই এতটুকু করে কুমড়োর ফালি 1 পয়সা, সে ফালি কাটতে বোধ হয় পোড়ার মুখো মিনসেদের হাত কেটে গিয়েছে। আমার ইচ্ছে কি জানো ভাই, উনি চলে গেলে আমি 3-4 দিনের মধ্যে আবার গায়ে আসবো, পুজো পর্যন্ত এখানেই থাকবো। মেয়ে জামাই থাকলো রানাঘাটের বাসায়, ওই সব দেখানো করুক, ওদেরই জিনিস, আমার সেখানে ভালো লাগে না। স্বামীকে কথাটা বলিতে হাজারি বলিল, তোমার ইচ্ছে যা হয় করো, কিন্তু তার আগে ঘরখানা তো সারানো দরকার, ঘরে জল পরে ভেসে যায়, থাকবে কিসে? টেপির মা বলিল, সে ভাবনায় তোমার দরকার নেই, আমি অতসীদের বাড়ি থেকে কি ওই মুখজ্জোতের বাড়ি থেকে ঘর সারিয়ে নেব, জামাইকে বলে যেও খরচ যা লাগে যেন দেয়। রাধু মুখজ্জের বাড়ির রাত্রে আহারের আয়োজন ছিল যথেষ্ট। খিচুড়ি, ভাজাভুজি, মাছ, ডিমের ডালনা, বড়া ভাজা, টক দই, আম, সন্দেশ। অতসীকেও খাইতে বলা হইয়াছিল, কিন্তু সে আসে নাই। টেপি ডাকিতে গেলে কিন্তু অতসী বলিল, তাহার মাথা ভয়ানক ধরিয়াছে, সে যাইতে পারিবে না। শেষ রাত্রে 2খানা গাড়ি করিয়া সকালে আবার রানাঘাট আসিল। দুপুরের পর হাজারি একটু ঘুমাইয়া লইল। ট্রেন নাকি সারা রাত চলিবে। কখনো সে অত দূর যায় নাই, অতক্ষণ গাড়িতেও থাকে নাই। ঘুম হইবে না কখনোই। যাইবার সময়ে টেপির মা ও টেপি কাঁদিতে লাগিল। কুসুম ইহাদের সঙ্গে যোগ দিল।
অতসী সকলকে বুঝাইতে লাগিল। ছি, কাঁদে না, ও কি কাকিমা, বিদেশে যাচ্ছেন একটা মঙ্গলের কাজ। ছি টেপি, অমন চোখের জল ফেলো না ভাই। হাজারি ঘরের বাহির হইয়াছে, সামনেই পদ্মঝি। পদ্মঝি বলিল, এখন এই গাড়িতে যাবেন ঠাকুর মশাই? হ্যাঁ পদ্ম দিদি, এবেলা খদ্দের কত? তা 40 জনের উপর, সেকেন্ড ক্লাস বেশি। ইলিশ মাছ নিয়ে এসেছিলে তো? পদ্মঝি হাসিয়া বলিল, ওমা, তার বলতে হবে, যতদিন বাজারে পাই ততদিন ইলিশ বন্দোবস্ত। আষাঢ় থেকে আশ্বিন, দেখেছিলাম তো ও হোটেলে। হ্যাঁ, সে তোমাকে আর কি শিখাবো, তুমি হলে গিয়ে পুরনো লোক। বেশ হুঁশিয়ার থেকো পদ্ম দিদি, ভেবো তোমার নিজেরই হোটেল। পদ্মঝি এক অভাবনীয় কাণ্ড ঘটাইল। হঠাৎ ঝুঁকিয়া নিচু হইয়া বলিল, দাঁড়ান ঠাকুর মশাই, পায়ের ধুলোটা দেন একটু। হাজারি অবাক, স্তম্ভিত, চক্ষুকে বিশ্বাস করা শক্ত। এ কি হইয়া গেল? পদ্মদিদি তাহার পায়ের উপর উপর হইয়া পড়িয়া পায়ের ধুলো লইতেছে। এমন একটা দৃশ্য কল্পনা করিবার দুঃসাহসও কখনো তাহার হয় নাই। কোন সৌভাগ্যটা বাকি রহিল তাহার জীবনে? স্টেশনে তুলিয়া দিতে আসিল 2 হোটেলের কর্মচারীরা প্রায় সকালে। তাছাড়া অতসী, টেপি, নরেন। বাহিরের লোকের মধ্যে যদু বাড়ুচ্ছে সত্যি আজকাল হাজারিকে যথেষ্ট মানিয়া চলে। তাহার ধারণা, হোটেলের কাজে হাজারি এখনও অনেক বেশি উন্নতি দেখাইবে। এই তো সবে শুরু। অতসী পায়ের ধুলা লইয়া বলিল, আসবেন কিন্তু পুজোর সময় কাকাবাবু, মেয়ের বাড়ির নেমন্তন্ন রইল। ঠিক আসবেন। টেপি চোখ মুছিতে মুছিতে বলিল, খাবারের পুটুলিটা উপরের তাক থেকে নামিয়ে কাছে রাখো বাবা, নামাতে ভুলে যাবে। তোমার তো হুঁশ থাকে না কিছু। আর রাত্রিরেই কেউ ভুলো না যেন, কাল বাসি হয়ে যাবে। পথে ঘাটে ভাসি খাবার খবরদার খাবে না, মনে থাকবে। তোমার চিঠি পেলে মা বলেছে রাধাবল্লভ তলায় পুজো দেবে। চলন্ত ট্রেনের জানালার ধারে বসিয়া হাজারির কেবলই মনে হইতেছিল, পদ্মদিদি যে আজ তাহার পায়ের ধুলা লইয়া প্রণাম করিল, এই সৌভাগ্য হাজারের সকল সৌভাগ্যকে ছাপাইয়া ছাড়াইয়া গিয়াছে। সেই পদ্মদিদি, ঠাকুর রাধাবল্লভ, জাগ্রত দেবতা তুমি, কোটি কোটি প্রণাম তোমার চরণে। তুমিই আছো, আর কেহ নাই। থাকিলেও জানি না